কনসেপ্ট সেখানে নেই, সেখানে জাস্ট তোমাকে মনে রাখতে হবে, কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। কিছু কিছু জায়গা আছে যে জায়গাটা হচ্ছে মুখস্থ করতে তোমাকে হবে। এই তিনটে জিনিস লিখতে হবে, ঠিক আছে? খনিজের ডেফিনেশন, আকরিকের ডেফিনেশন, এক্সাম্পল, এই তিনটে জিনিস লেখা হলে তারপরে আয়রন বা লোহা, আয়রনকে অপর কথায় কি বলে? লোহা বলে, লোহা। তো আয়রন বা লোহার আকরিক হচ্ছে রেড হেমাটাইট Fe2O3 আর ম্যাগনেটাইট Fe3O4। আর তাম কথাটার অর্থ হচ্ছে তামা। আর টি কথাটার অর্থ কি? টি কথাটার অর্থ হচ্ছে টিন। এগুলো মনে রাখতে লাগবে। তো স্টুডেন্টস, আজকে থেকে আমরা আবার স্টার্ট করছি তোমাদের জন্য ধাতুবিদ্যা চ্যাপ্টারটা, ঠিক আছে? তো চলো, ধাতুবিদ্যার যে চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে আজকের আবার ক্লাস স্টার্ট করছি। এই চ্যাপ্টারটার মেনলি অনেক জায়গা রয়েছে যে জায়গাটা তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করবার নেই সেখানে। আমাদের মানে কোনো কিছুই, মানে কোনো কনসেপ্ট সেখানে নেই, সেখানে জাস্ট তোমাকে মনে রাখতে হবে, কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। কিছু কিছু জায়গা আছে যে জায়গাটা হচ্ছে মুখস্থ করতে তোমাকে হবে। বেশিরভাগ জায়গা তোমাকে, যে জায়গাগুলো কনসেপচুয়াল কনসেপ্ট আছে সেটা আমি পড়িয়ে দেবো, বুঝিয়ে দেবো। আর যে জায়গাটা মুখস্থ করবার সেটা আমি বলে দেবো যে এই রিয়াকশনটা তোমাকে মনে রাখতে লাগবে, বা এই ধাতু সংকরের নামটা মনে রাখতে লাগবে, বা এই আকরিকের নামটা মনে রাখতে লাগবে। যেটা বলবো সেটুকু পার্ট তোমাকে মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারটা এবং এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে, মানে অর্থাৎ পরীক্ষাগারে ও শিল্পে অজৈব রসায়ন। দুটো চ্যাপ্টারই তোমাকে একটু কয়েকটা জায়গা রয়েছে যেটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো চ্যাপ্টারটা স্টার্ট করছি, ধাতুবিদ্যা। এখানে মেনলি ধাতু রিলেটেড পড়াশোনা হবে। আমরা প্রথম যে দেখো পয়েন্টটা লিখে রেখেছি সেটা হচ্ছে খনিজ, অর্থাৎ খনিজ কাকে বলে সেই জিনিসটা লেখা আছে। কি লেখা আছে একটুখানি কমেন্টটা আগে ভালো করে পড়ো। লেখা আছে ভূপৃষ্ঠ থেকে বা খনি থেকে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থকে খনিজ বলে। খনিজ পেতে হলে আমাকে খনিতে যেতে হবে, আমাকে খনিতে মাটিকে খুঁড়তে হবে, দা দিয়ে হোক বা কোদাল দিয়ে হোক খুঁড়তে হবে। দা দিয়ে তো আর খোঁড়া যাবে না, কোদাল দিয়ে হোক খুঁড়তে হবে। বা যারা ওই যে দেখবে কয়লা খনিতে কাজ করে তারা কি করে? খোঁড়ে, ঠিক আছে? বা আদার্স কোনো মেশিন, ট্রাক্টর ফাক্টর হাবি জাবি কিছু ইউজ করে খোঁড়ে। তো মেন ব্যাপার সেটা না, মেন ব্যাপার হচ্ছে একটা জিনিস যে খনি থেকে বা কোনো ভূপৃষ্ঠ থেকে আমরা যদি কোনো অজৈব পদার্থকে পাই, প্রকৃতিজাত কোনো অজৈব পদার্থকে পাই, সেটাকে আমরা খনিজ বলে। মানে তুমি দেখতে পেলে, মনে করলে, খোঁজ পেলে যে একটা কয়লার খনি রয়েছে। তো কয়লার খনিতে তুমি গেলে, এরকম একটা কোদাল নিয়ে গেছো, দেখতে সুন্দর, দেখতে একটা কোদাল, ঠিক আছে? এই হচ্ছে তোমার কোদাল, ঠিক আছে? এই দেখতে একটা কোদাল নিয়ে গেছো। কোদালটা নিয়ে গিয়ে তুমি মাটিকে খুঁড়ছো। মাটিকে খোঁড়ার পর এই যে অংশটা থেকে তুমি ধরো দেখতে পেলে, এই মাটিটাকে খোঁড়বার পর, অনেক কিছু খোঁড়বার পর তুমি দেখতে পেলে এরম একটা, কিরম একটা শেপের দেখতে এরম একটা বস্তু তুমি দেখতে পেলে। অন্য কিছু একটা শেপ দেখতে মনে হচ্ছে, ভয় পেও না। তো এরম একটা শেপের বস্তুকে তুমি বাইরে বার করে আনলে। তো এই জিনিসটাকে তুমি বাইরে বার করে এনেছো, এরকম শেপের যে বস্তুটা, এটাকে বাইরে বার করে এনেছো। তো মাটিকে খুঁড়ে বা খনি থেকে তুমি যে অজৈব পদার্থটা পাচ্ছ, মাটিকে খুঁড়ে বা খনি থেকে যে অজৈব পদার্থটা পাচ্ছ, এটাকে আমরা খনিজ বলবো। খনি থেকে যা পাওয়া যাবে সেটাই খনিজ। এবার এই খনিজের থেকে, এই যে খনিজ পাচ্ছ, খনিজের মধ্যে থেকে যদি আমরা ধাতু নিষ্কাশন করতে পারি সহজে এবং সুলভে, যে সমস্ত খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। যে সমস্ত খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বক্সাইট। যেরকম একটা আমি এক্সাম্পল দিচ্ছি হচ্ছে বক্সাইট। বক্সাইটের সংকেত কি? Al2O3.2H2O .2H2O, Al2O3.2H2O, ঠিক আছে? দেখো, আমি এই যে আকরিকটা রয়েছে, এই আকরিকটার মধ্যে দেখো কিছুটা অশুদ্ধি মিশে আছে। যেমন অপ্রয়োজনীয় অক্সিজেন মিশে আছে, যেটা আমার লাগবে না। এখানে জল মিশে আছে, যেটা আমার লাগবে না। আমার এই বক্সাইট থেকে, আগের দিন আমি পড়ানোর সময় বলেছিলাম, আমাদের বক্সাইট থেকে আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামকে দরকার, এই অ্যালুমিনিয়ামকে দরকার। তো আমি যদি বক্সাইট থেকে সহজে এবং কম খরচায়, সহজে মানে ইজি কোনো প্রসেস অ্যাপ্লাই করে, সুলভে মানে কি? কম খরচায় যদি আমি এখান থেকে অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করতে পারি, অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করতে পারি সহজে এবং কম খরচায়, যদি অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করতে পারি, তাহলেই বলবো এই যে পুরো সিস্টেমটা, এই যে পুরো যে যৌগটা, এটা একটা আকরিক।
দেখো সেটাই বলা আছে, যে সমস্ত খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যাবে তাকেই বলা হবে আকরিক। এবার এতটুকু পর্যন্ত আমি দুটো কনসেপ্ট বুঝিয়েছি। খনিজ, মাটি খুঁড়ে আমরা যা পাবো সেটাই খনিজ। সেই খনিজ থেকে যদি আমি আকরিক থেকে, মানে সেই খনিজ থেকে যদি আমি ধাতু নিষ্কাশন করতে পারি তাহলে সেটাকে আকরিক বলে। দুটো কনসেপ্ট বুঝিয়েছি। মাটি খুঁড়ে যা পাবো সেটা খনিজ, সহজে এবং সুলভে যদি তার থেকে ধাতু নিষ্কাশন করা যায় তাহলে সেটা আকরিক। এর পরের যে ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা, সব আকরিকই হচ্ছে খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এটা ধরে পরীক্ষাতে প্রশ্ন আসবে। প্রশ্নের উত্তর লিখবার সময় প্রথমে যেটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে খনিজের ডেফিনেশন। খনিজের ডেফিনেশন। 2 নাম্বার কি লিখতে হবে? 2 নাম্বার লিখতে হবে হচ্ছে আকরিকের ডেফিনেশন। ঠিক আছে, 2 নাম্বার লিখতে হবে আকরিকের ডেফিনেশন। 3 নাম্বার কি লিখতে হবে? 3 নাম্বার লিখতে হবে হচ্ছে তোমার একটা এক্সাম্পল। এই তিনটে জিনিস লিখতে হবে। ঠিক আছে, খনিজের ডেফিনেশন, আকরিকের ডেফিনেশন, এক্সাম্পল, এই তিনটে জিনিস লেখা হলে তারপরে গিয়ে কনক্লুশনে এই বাক্যটাকে তুলে দিতে হবে। এবার কিভাবে লিখতে হবে ব্যাপারটা বলি, আর কি করতে হবে সেটাও বলি। দেখো, আমরা মাটি খুঁড়ে যা পাবো সেটাই খনিজ। মাটি খুঁড়ে যা পাচ্ছি, খনি থেকে আমরা যা পাচ্ছি সেটাই খনিজ। আমি এখানে মাটি ছিল, মাটিটাকে খুঁড়লাম 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 খুঁড়লাম, এখানের মধ্যে এরকম একটা কোনো পদার্থ ছিল, এটাকে বাইরে বার করলাম, তো দেখলাম এটা হচ্ছে খনিজ। এটা কি পেলাম? এটা হচ্ছে আমি খনিজ পেলাম। এই খনিজ থেকে যখনই তুমি ধাতু বার করতে গেলে দেখলে সালা অনেক খরচা, অনেক খরচা, ভিখারি হয়ে যাবো এখান থেকে ধাতু বার করতে গেলে, এবং খুব কঠিন প্রসেস। তুমি ধাতু বার করতে পারছো না, খুব কঠিন প্রসেস, এবং এখান থেকে তুমি ধাতু বার করতে পারছো না। তাহলে এটা খনিজ হলো, এটা খনিজ হলো, বাট এটা কিন্তু আকরিক হলো না। এটা কিন্তু আকরিক হলো না। তুমি মাটি খুঁড়লে, এখান থেকে তুমি মাটি খুঁড়লে, মাটি খুঁড়ে একটা অজৈব পদার্থকে বাইরে বার করে আনলে, যেটা দেখতে পেলে সেটা হচ্ছে একটা খনিজ দেখতে পেলে। যেটা মাটি খুঁড়ে পাবো, যেটা মাটি খুঁড়ে যেটা পাবো সেটাই তোমার খনিজ। কিন্তু এই খনিজ মানেই এটা তো আকরিক না, কারণ তুমি যখন এখান থেকে ধাতু বার করবার চেষ্টা করছো, তুমি দেখতে পেলে তো মারাত্মক খরচা ভাই, 2 দিন পরে বাটি নিয়ে পরীক্ষা মানে ইয়েতে বসতে হবে গাছতলায়, মারাত্মক খরচা। আর তুমি দেখতে পেলে যে মারাত্মক কঠিন প্রসেস ধাতু বার করা, তাহলে এটা খনিজ হলো, বাট এটা কিন্তু আকরিক হলো না। আবার তুমি অন্য জায়গাতে আর একটা খনিতে গেছো, তুমি আবার একটা অন্য জায়গাতে আর একটা খনিতে গেছো, খনিটাকে খুঁড়েছো, খোঁড়ার পর তুমি দেখতে পেলে যে একটা সুন্দর দেখতে কিউট কিউট মেটেরিয়াল, এটাকে তুলে বাইরে বার করলে, যেটা বার করে পেয়েছো এটা হচ্ছে তোমার খনিজ। এবার তোমার একদিন ইচ্ছা হলো যে এই খনিজ থেকে ধাতু নিষ্কাশন করবার, এই খনিজ থেকে কি নিষ্কাশন করবার? ধাতু নিষ্কাশন করবার। যখনই করতে গেলে দেখলে হ্যাঁ খরচাপাতি বেশি নেই, অল্প খরচে সাধারণ কোনো বিক্রিয়ার মাধ্যমে আমরা খনিজ থেকে ধাতু নিষ্কাশন করতে পারবো। তার মানে এখন এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে তোমার আকরিক। এটা কি? এটা হচ্ছে তোমার আকরিক। তাহলে এটা আকরিকও হবে, এটা খনিজ হবে। তাহলে যেহেতু আকরিকটা খনিজ থেকেই পাওয়া যায়, তাই জন্যই বলা হয় যে আকরিকই খনিজ, তাই জন্যই বলা হয় আকরিকই খনিজ। কিন্তু এখানে দেখো কিছু খনিজ এরকম রয়েছে যে খনিজটা আকরিক নয়, কারণ এটা খনিজ ছিল, বাট এর থেকে তুমি ধাতু নিষ্কাশন করতে পারছো না, তাই খনিজ হলেও সেটা আকরিক নয়। একটা এক্সাম্পল ইউজ করছি, চায়না ক্লে। চায়না ক্লে বলে এক ধরনের খনিজ পাওয়া যায়। চায়না ক্লে বলে এক ধরনের কি পাওয়া যায়? এক ধরনের খনিজ পাওয়া যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম থাকে। চায়না ক্লে বলে এক ধরনের খনিজ পাওয়া যায় যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম থাকে, বাট এর থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা খুব কঠিন। এর থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা মারাত্মক কঠিন ব্যাপার, মারাত্মক কঠিন। তুমি নিষ্কাশন করতে পারবে না, সহজে এবং সুলভে নিষ্কাশন করতে পারবে না। তাই চায়না ক্লে যে জিনিসটা, এটা খনিজ, এটা অবশ্যই খনিজ, কারণ মাটি থেকে পাবো, এটা অবশ্যই খনিজ, বাট এটা আকরিক নয়। আকরিক নয় এই কারণে, কারণ সহজে এবং সুলভে এই খনিজ থেকে তুমি অ্যালুমিনিয়ামকে বার করতে পারবে না, তাই এটা আকরিক নয়। তাহলে যাদের থেকে তুমি সহজে সুলভে ধাতু নিষ্কাশন করতে পারবে তারাই হলো আকরিক, আর যাদের থেকে বার করতে পারবে না তারা কেবলমাত্র আজীবন খনিজ থাকবে, তারা আকরিক হবে না। এটা হচ্ছে এই কারণে পরীক্ষায় কোশ্চেন দেয়
খনিজ এবং আকরিকের পার্থক্য কি লিখবে? প্রকৃতি থেকে যা পাবো, মানে মাটি খুঁড়ে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যা পাবো সেটা খনিজ। যে খনিজ থেকে ধাতু নিষ্কাশন করতে পারবো তারা হচ্ছে আকরিক। আর যদি এই প্রশ্নটা দেয় যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, তাহলে কি লিখবো? যে প্রকৃতি থেকে যা পাওয়া যায়, মাটি খুঁড়ে বা তোমার হচ্ছে খনি থেকে যা পাওয়া যায় সেটা খনিজ। যে খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যাবে সহজে সুলভে সেটা আকরিক। একটা এক্সাম্পল বললে, চায়না ক্লে এমন একটা খনিজ যে খনিজের মধ্যে অ্যালুমিনিয়াম আছে। চায়না ক্লে এমন একটা খনিজ যার মধ্যে অ্যালুমিনিয়াম আছে, বাট এর থেকে সহজে সুলভে তুমি ধাতু নিষ্কাশন করতে পারছো না। তাই জন্য চায়না ক্লে খনিজ ঠিকই, বাট এটা আকরিক না। ব্যাস, এইখানে দেখো কিছু আকরিক আর তার খনিজের নাম রয়েছে। আমাদেরকে সবকিছু মনে রাখতে লাগবে না, দুটো করে মনে রাখবে। যে দুটো করে বলে দেবো কেবল সেটুকু করে মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু খুব কাজে দেবে। স্যার এটার কি কোনো মানে কনসেপ্ট আছে? না, এটার কোনো কনসেপ্ট নেই, এটা তোমাকে মুখস্থ করতে হবে, পরিষ্কার কথা। যেটা মুখস্থ করতে হবে সেটা আমি মুখস্থ করতে হবে বলে দেবো। যে আকরিকের নামগুলো মনে রাখতে হবে আমি সেটা বলে দিচ্ছি। মাত্র 8টা জিনিস মনে রাখতে হবে, 8টা জিনিস। প্রত্যেকটা ধাতুর দুটো করে আকরিক মনে রাখতে হবে, প্রতিটা ধাতুর দুটো করে আকরিক মনে রাখতে লাগবে। যেমন আমি তোমাদেরকে এখানটাতে যেগুলো যেগুলো মার্ক করে দিচ্ছি কেবল সেগুলো মনে রাখবে। আয়রন বা লোহা, আয়রনকে অপর কথায় কি বলে? লোহা বলে, লোহা। তো আয়রন বা লোহার আকরিক হচ্ছে রেড হেমাটাইট Fe2O3 আর ম্যাগনেটাইট Fe3O4। এই দুটো মনে রাখলেই হবে, এটা মনে রাখার লাগবে না, স্প্যাথিক আয়রন লাগবে না। ঠিক আছে, তাহলে রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট এই দুটো হচ্ছে আকরিকের নাম, সংকেত হচ্ছে Fe2O3 রেড হেমাটাইটের, ম্যাগনেটাইটের হচ্ছে Fe3O4। ব্যাস, গল্প শেষ। এটা মুখস্থ করবার জিনিস, এখানে আমার বোঝানোর কিছু নেই, তুমি নিজেও বুঝতে পারছো। আর একটা জিনিস হচ্ছে কপার পাইরাইটিস, Cu2S Fe2S3। এই যে জিনিসটা বা এটা থেকে সব থেকে ভালো হয় কপার পাইরাইটিস এর জন্য তুমি একটা কাজ করতে পারো। কপার পাইরাইটিস এর জন্য এটা মনে রাখতে পারো, CuFeS2 কপার পাইরাইটিস, এটা মনে রাখবে। কপার গ্লান্স Cu2S, এইটা মনে রাখবে, এইটা মনে রাখবে, এইটা মনে রাখবে, কাজ হয়ে যাবে। আর কিছু মনে রাখার লাগে না, এটাও মনে রাখতে লাগবে না, এটাও মনে রাখতে লাগবে না, এগুলো কিচ্ছু মনে রাখতে লাগবে না। কপার পাইরাইটিস এর সংকেত CuFeS2, কপার গ্লান্সের সংকেত Cu2S। আমি তোমাকে চার্ট দিয়ে দেবো, এই পিডিএফটাই ধরে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি একবার বাড়ি থেকে মুখস্থ করে নেবে, পড়ে নেবে। তাহলে কপার পাইরাইটিস এর সংকেত কি? CuFeS2, কপার গ্লান্সের সংকেত কি? Cu2S। এই দুটো মনে রাখলেই আমার কাজ শেষ। জিঙ্কেরটা এই যে জিঙ্ক ব্লেড, জিঙ্ক ফর জিঙ্ক ব্লেড, এই যে ZNS জিঙ্ক ব্লেড। আর একটা মনে রাখো ক্যালামাইন মনে রাখতে পারো, ZnCO3। এই দুটো মনে রাখতে লাগবে। অ্যালুমিনিয়ামেরটা তো আজকের ক্লাসে স্টার্টিং এই বললাম, Al2O3.2H2O বক্সাইট। আর ক্রায়োলাইটটা মনে রাখো, এটা বেশি ইম্পর্টেন্ট, AlF3 3NAF। বক্সাইট আর ক্রায়োলাইট মনে রাখলে কাজ মিটে যাবে, জিঙ্ক ব্লেড আর ক্যালামাইন মনে রাখলে কাজ মিটে যাবে। জিঙ্কাইট মনে রাখার দরকার নেই, গিবসাইট মনে রাখার দরকার নেই। ঠিক আছে, দুটো দুটো করে মুখস্থ করতে হবে। এইটার দুটো মুখস্থ করবে, এটার দুটো মুখস্থ করবে, এটার একটা মুখস্থ, এটারও দুটো মুখস্থ করবে, 4টে, এটার দুটো 6টা, এটার দুটো 8টা। মাত্র 4টে ধাতু আর প্রত্যেকের দুটো করে, তাহলে 4 দুগুণে 8টা নাম, তাদের সংকেত আর তাদের নাম মুখস্থ করতে হবে। এখানে আমার কোনো উপায় নেই, প্র্যাকটিস করতে হবে, কয়েকবার লিখতে হবে, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ধাতু সংকর। দেখো ধাতু সংকর কাকে বলে? দুটো ধাতু পরস্পরের সাথে মিশে যে নতুন একটা মিশ্রণ তৈরি করে, যে সমসত্ব বা যে অসমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকে আমরা ধাতু সংকর বলে। ধাতু সংকর কথাটার মানে কি? মানে একটা ধাতু থাকবে, তার সঙ্গে আর একটা ধাতুকে আমরা মিক্সচার করব। দুটো ধাতু মিলেও ধাতু সংকর মানে কোনো নতুন কোনো মেটেরিয়াল তৈরি হতে পারে, অথবা এরকমও হতে পারে যে একটা ধাতু তার সঙ্গে আরো 2-3টে ধাতু যুক্ত হলো, তার সঙ্গে আরো 2-3টে ধাতু যুক্ত হলো, আরো 2-3টে ধাতু যুক্ত হলো, আরো 2-3টে ধাতু যুক্ত হলো, হয়ে যেটা তৈরি করলো সেটাই হচ্ছে ধাতু সংকর। যেটা তৈরি করলো সেটাই হচ্ছে ধাতু সংকর। যেটা তৈরি করলো সেটা কি? সেটা হচ্ছে ধাতু সংকর। তাহলে ধাতু সংকরের কনসেপ্টটা কি? ধাতু সংকরের কনসেপ্টটা হচ্ছে দুটো ধাতু যদি পরস্পরের সাথে মিশে যায়, গিয়ে যে নতুন কনসেপ্ট তৈরি করে, নতুন যে তোমার পদার্থ তৈরি করছে, যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করছে, দুটো ধাতু পরস্পরের সাথে মিশে গিয়ে যে নতুন সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করছে, তাকে আমরা ধাতু সংকর বলি।
দুটোর জায়গাতে যদি চারটে ধাতু মিশে যায়, গিয়ে নতুন কোনো ধাতু তৈরি করে, তাহলেও সেটা ধাতু সংকর হবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে পিতল। ঠিক আছে, পিতল, পিতাজি। ঠিক আছে, নাম থেকে মনে রাখতে লাগে এগুলো। এগুলো চাকরি পরীক্ষার বইতে খুব অ্যাভাইলেবল থাকে শর্টকাট ট্রিক্স দিয়ে, চাকরি পরীক্ষার বইগুলোতে খুব থাকে। পিতাজি মানে হচ্ছে পিতল। ঠিক আছে, এভাবে মনে রাখবে, পিতাজি ফর পিতল। পি মানে পি, পিতাজি। ঠিক আছে, এই যে পিতলটাকে মনে রাখতে হবে কি, পিতাজি দিয়ে মনে রাখতে হবে। তাহলে পি মানে হচ্ছে পিতল, তা মানে হচ্ছে কি তামা মিশবে, আর জি মানে কি, জি মানে হচ্ছে জিঙ্ক মিশবে। জি মানে কি, জি মানে জিঙ্ক মিশবে। তাহলে তামা আর জিঙ্ক, তামা আর জিঙ্ক, তামা আর জিঙ্ক, তামা আর জিঙ্ক থেকে এই পিতাজি কথাটা এসছে এবং পিতল এসছে। দেখে নাও পি কথাটার অর্থ কি। পি কথাটার অর্থ হচ্ছে পিতল। পি কথাটার অর্থ পিতল। তা কথাটার অর্থ তামা, জি কথাটার অর্থ জিঙ্ক। তাহলে পিতলের মধ্যে আছে তামা আর জিঙ্ক। তারপর হচ্ছে দেখো ব্রোঞ্জ। ব্রোঞ্জকে তুমি মনে রাখতে পারো এরকম ভাবে বোতামটি। এগুলো চাকরির পরীক্ষার বইতে খুব অ্যাভাইলেবল, বোতামটি। ঠিক আছে, বো কথার অর্থ কি? বো কথার অর্থ হচ্ছে ব্রোঞ্জ। ব্রো কথার অর্থ হচ্ছে ব্রোঞ্জ। তামার, তাম কথাটার অর্থ হচ্ছে তামা। আর টি কথাটার অর্থ কি? টি কথাটার অর্থ হচ্ছে টিন। এগুলো মনে রাখতে লাগবে। তার মানে ব্রোঞ্জের মধ্যে তামা আর টিন থাকবে, পিতলের মধ্যে তামা আর জিঙ্ক থাকবে। এগুলো খুব মানে ইম্পর্টেন্ট। তো আমি কিছু ধাতু সংকর তোমাদের সামনে রেখেছি, প্রত্যেকের ব্যবহার তোমার কাছে জানতে লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা ধাতুর ব্যবহার তোমাকে জানতে লাগবে। যেরকম পিতল, দেখো তামা আছে আর জিঙ্ক আছে, পার্সেন্টেজ নাম মনে রাখলেও চলবে, অত দেয় না পার্সেন্টেজ। পিতল পিতাজি, তো কি আছে, তামা আর জিঙ্ক আছে। পিতল কি কাজে লাগে তুমি জানো, বাসনপত্র তৈরি করতে লাগে, মূর্তি তৈরি করতে লাগে, তালা তৈরি করতে পিতল লাগে, স্বাভাবিক বিষয়, জানা জিনিস। তারপর দেখো জার্মান সিলভার, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, জার্মান সিলভার। ঠিক আছে, কপার, জিঙ্ক, নিকেল মনে রাখতে লাগবে। কপার, জিঙ্ক, নিকেল, এই তিনটে জিনিস মনে রাখতে লাগবে। সিউ, জেডেন, নিকেল। এর মধ্যে কি থাকে না সেটা ধরে প্রশ্ন করে। দেখো নামের মধ্যে সিলভার রয়েছে, নামের মধ্যে সিলভার রয়েছে, বাট এতে কিন্তু সিলভার নেই। নামের মধ্যে সিলভার থাকলেও এর মধ্যে কিন্তু সিলভার নেই, অর্থাৎ সিলভারের পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে 0%। সিলভারের যেটা পার্সেন্টেজ, সিলভারের পার্সেন্টেজ হচ্ছে 0%। জার্মান সিলভার কি কাজে লাগে? এই একই জিনিস, বাসনপত্র তৈরি করতে। ঠিক আছে, ফুলদানি তৈরি করতে, ফটো ফ্রেম তৈরি করতে জার্মান সিলভারকে ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। ডুরালুমিন, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। অ্যালুমিনিয়াম 95%, এর পার্সেন্টেজটা মনে রেখো। কপার 4%, ম্যাগনেসিয়াম 0.5%, ম্যাঙ্গানিজ 0.5%। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, ডুরালুমিন। ঠিক আছে, ঠিক আছে, ডুরালুমিন তোমাকে মনে মুখস্থ করতে হবে। বিমানের কাঠামো পরীক্ষার কোশ্চেনটা দেয় যে বিমানের কাঠামো তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়। বিমানের কাঠামো তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? অ্যান্সার করতে হবে ডুরালুমিন। বিমানের কাঠামো তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? অ্যান্সার করতে হবে ডুরালুমিন। এই গেল তিনটে, আরো কয়েকটা তোমাকে আমি দিচ্ছি, সব তোমাকে পড়তে লাগবে না, যে কটা দেবো তার মধ্যে কাজ মিটে যাবে। এই দিলাম হচ্ছে আরো 5টা, টোটাল 8টা, টোটাল হচ্ছে 8টা। স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলকে অনেকে বলা হয় হচ্ছে কলঙ্কহীন ইস্পাত, জং পড়বে না তাই কলঙ্কহীন ইস্পাত। মনে রাখতে লাগবে ক্রোমিয়াম, নিকেল, কার্বন, ফেরাস। হয়ে গেছে স্টেনলেস স্টিল, একই জিনিস, বাসনপত্র আর অস্ত্রোপচারের যন্ত্রপাতি। অ্যালনিকো, কি কি লাগে এটা 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 মনে রাখা যায়। ঠিক আছে, অ্যালনিকোটার নাম দিয়ে মনে রাখবে। অ্যালের কথাটার অর্থ এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে, ল কথাটার অর্থ এর মধ্যে লোহা আছে, নি কথাটার অর্থ এর মধ্যে নিকেল আছে। ঠিক আছে, কো কথাটার অর্থ এর মধ্যে কোবাল্ট আছে, কোবাল্ট আছে। দেখে নাও, নাম থেকে মনে থাকবে। অ্যালনিকোটা নাম থেকে মনে থাকবে। মানে অ্যালুমিনিয়াম আছে, লো মানে লোহা আছে, নি মানে নিকেল আছে, কো মানে হচ্ছে কোবাল্ট আছে। নাম থেকে মনে থাকবে। পার্সেন্টেজ তোমাকে না মনে রাখলেও চলবে, বাট অ্যালুমিনিয়াম, এই অ্যালনিকো স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয়, এটা মনে রাখতে লাগবে। ব্রোঞ্জ, এটা একটু আগেই বললাম। বোতামটি মানে হচ্ছে তামা থাকবে আর টি মানে টিন থাকবে, এসএন মানে টিন। এটা হচ্ছে বোতামটি, বোতামটি তামা থাকবে, টিন থাকবে। ঠিক আছে, তামা আর টিন হয়ে গেল। ইনভার, লোহার নিকেল, এ তো অনেকবার পড়া, লোহা নিকেলের সংকর ধাতু হচ্ছে ইনভার, বাটখারা তৈরিতে কাজে লাগে। আর ব্রোঞ্জ তুমি জানো সেই মূর্তি, গয়না এগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়। ইলেকট্রন, এটা মনে রাখতে পারো, কাজে মাঝে মধ্যে দেয়, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক ইউজ করা হয়।
ঠিক আছে, বিমান আর মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরিতে। বিমানের কাঠামো তৈরি বললে ডুরালুমিন হবে, ভালো করে কোশ্চেন পড়বে। বিমানের কাঠামো যদি বলে, কাঠামো তৈরিতে কি ব্যবহার করা হয়? ডুরালুমিন। বিমানের যন্ত্রাংশ যদি বলা হয়, বিমানের যন্ত্রাংশ যদি বলা হয় তাহলে হচ্ছে ইলেকট্রন। পরীক্ষার প্রশ্ন দুরকম হবে, বিমানের কাঠামো বললে ডুরালুমিন, বিমানের যন্ত্রাংশ বললে ইলেকট্রন। বুঝে উত্তর করবে পরীক্ষার সময়। আগে দেখবে পরীক্ষাতে কি জিজ্ঞাসা করছে। বিমানের যদি যন্ত্রাংশ বলে তাহলে হবে ইলেকট্রন, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক মিলে। আর যদি বিমানের কাঠামো বলে তাহলে হবে ডুরালুমিন। এই হচ্ছে কটা জিনিস, মোটামুটি 8খানা। এই 8টা মনে রাখলে আর কিচ্ছু লাগবে। এবার আমি কিছু কোশ্চেন ডিসকাশনে যাচ্ছি। দেখো এইখান থেকে তোমার কিছু কোশ্চেন ডিসকাশন হয়ে যাবে। ডাইরেক্ট কিছু কোশ্চেন ডিসকাশন করছি, দেখো উত্তর করতে পারো কিনা। ফার্স্টে এই কোশ্চেনটার আমাকে উত্তর করো, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা? এর মধ্যে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা বলো, উত্তর করো। आंसर হচ্ছে এ, বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট, ঠিক আছে। হেমাটাইট কার আকরিক? হেমাটাইট কার আকরিক? ফির আকরিক, লোহা। আচ্ছা, ম্যালাকাইট কার আকরিক? ম্যালাকাইট কার আকরিক বলো, ম্যালাকাইট কার আকরিক বলো। ম্যালাকাইট কপার, সিইউ। কি করে? এই দেখো, এদিকে দেখো, এদিকে তাকাও। কোথায় গেল ভাই? এই যে কপার, কপারের আকরিক হচ্ছে ম্যালাকাইট। কপারের আকরিক হচ্ছে ম্যালাকাইট, ঠিক আছে। কপারের আকরিক হচ্ছে ম্যালাকাইট, ঠিক আছে। কপারের আকরিক হচ্ছে ম্যালাকাইট। চালকোপাইরাইটিস, এটা পাইরাইটিস দন্তের স হবে, পড়িনি। চালকোপাইরাইটিসও কপারের আকরিক, ঠিক আছে, CuFeS2, ঠিক আছে। চালকোপাইরাইটিসও কপারের আকরিক। এটা হচ্ছে কপারের আকরিক, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে চালকোপাইরাইটিস, সিউ কপারের আকরিক, ঠিক আছে। তাহলে হচ্ছে চালকোপাইরাইটিস হচ্ছে কপারের আকরিক। মাথা থাকবে জিনিসটা? হ্যাঁ স্যার, মাথায় থাকবে। এটাও হচ্ছে কপারের আকরিক। তাহলে দুটো দিয়েছে কপারের আকরিক, একটা দিয়েছে লোহার আকরিক, প্রশ্নতে জানতে চেয়েছে বক্সাইট, ঠিক আছে। তো এটা হয়ে গেল ব্যাপার। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? পিতল হবে, পিতল। পিতল কারেক্ট অ্যান্সার। পিতল ফর পিতাজি, ভুলে গেলে কি করে হবে? পিতাজি। তা আছে, তা মানে তামা আছে, জি মানে হচ্ছে জিঙ্ক আছে। হেমাটাইট কোন ধাতুর আকরিক? একটু আগে পড়ানো হয়েছে। হেমাটাইট কোন ধাতুর আকরিক? তিনেরটা। রেড হেমাটাইট লোহার আকরিক, ঠিক আছে। রেড হেমাটাইট লোহার আকরিক, ঠিক আছে। আচ্ছা, এটা পড়িয়ে দিচ্ছি, মাথায় রেখো। অ্যামালগাম হতে হলে মানে যে ধাতু সংকর থাকবে তার মধ্যে মিনিমাম পারদ থাকতে হবে। অ্যামালগাম কাকে বলে? কোন ধাতু সংকরের মধ্যে যদি পারদ থাকে। ধাতু সংকরের একটা উপাদান, ধাতু সংকরের মধ্যে যদি কি থাকে? ধাতু সংকরের মধ্যে যদি পারদ থাকে, পারদ থাকে, তাহলে সেটাকে আমরা অ্যামালগাম বলি। অ্যামালগাম বলি। এটা পড়ানো হয়নি, কিন্তু এখনই শর্ট কোশ্চেনে যেহেতু আছে পড়িয়ে দিলাম। অ্যামালগাম হবে সেক্ষেত্রে, পারদ থাকতে হবে। তাহলে অ্যামালগামের ক্ষেত্রে অবশ্যই পারদ থাকতে হবে, কনফার্ম। পারদ থাকতে হবে, পারদ থাকতে হবে, কনফার্ম, ঠিক আছে। পারদ থাকতে হবে, কনফার্ম। আচ্ছা, আমি বাকি প্রশ্নগুলোতে আবার পরে আসবো। বাকি প্রশ্নগুলোতে আমি আবার পরে আসবো। এখান থেকে 5 থেকে 9 এর ডিসকাশনটা আমি আবার পরে করব। আমি আর একটু পড়িনি আবার 5 থেকে 9 এর ডিসকাশন করব। 5 থেকে 9 এর ডিসকাশন আবার আমি একটু পরে করছি, ঠিক আছে। 5 থেকে 9 এর ডিসকাশন আবার আমি পরে করছি, ঠিক আছে। আচ্ছা, জার্মান সিলভারে কোন ধাতুটা থাকে না? জার্মান সিলভারে কোন ধাতুটা থাকে না? সিলভার থাকে না। জার্মান সিলভারে কে থাকে না? সিলভার থাকে না। 11 হয়ে গেল। এই 10 এর ডিসকাশন আর 12 ডিসকাশন আবার পরে করছি। 10 আর 12 ডিসকাশন পরে করছি। তাহলে মাথা রাখতে হবে 5 থেকে 9 আর 10 12 ডিসকাশন আবার পরে করছি। টপিকটা একটু এগোই, তারপরে আবার ডিসকাশন করব। টপিকটা একটু এগোই, তারপরে আবার ডিসকাশন করব, ঠিক আছে। দেখো, আমাদের এখন যে টপিক সেটা হচ্ছে জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব। জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব। কোন পরমাণু বা কোন মূলক বা কোন আয়ন যদি ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে তাকে বলা হয় জারণ। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম। সোডিয়ামের শেষ কক্ষপথে 11টা, মানে টোটাল ইলেকট্রন 11টা। সোডিয়ামের যদি ইলেকট্রন দেখি তাহলে ওর ইলেকট্রন সংখ্যা 11টা। ইলেকট্রন বিন্যাস করলে 2,8,1 হবে। ও দেখতে পাচ্ছ লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, ও যদি ত্যাগ করে দেয় তাহলে ও নিয়নের মতন স্ট্রাকচার পাবে। তাহলে সোডিয়াম সবসময় কি করবে? চেষ্টা করবে তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে দিতে। তাহলে ওর একটা ইলেকট্রন যখনই চলে যাবে, ও 2 আর 8 10টা ইলেকট্রন হবে, যাতে করে ও নিয়নের মতন স্ট্রাকচার পাবে, নিষ্ক্রিয় মৌলের মতো।
তাহলে এই সোডিয়াম যদি এখন কি করে, একটা ইলেকট্রনকে ত্যাগ করে, মাইনাস করে দেয় একটা ইলেকট্রনকে, একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিলে ওর যেটা দেখতে লাগবে সেটা কি হয়ে যাবে, Na প্লাস হয়ে যাবে, Na প্লাস। তাহলে এই যে Na থেকে ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস হলো, ইলেকট্রন ত্যাগ করলো, এটাকে আমরা বলে থাকবো হচ্ছে জারণ বিক্রিয়া, এটাকে আমরা বলে থাকবো জারণ বিক্রিয়া। কেউ যদি ইলেকট্রনকে নিয়ে নেয়, গ্রহণ করে, তখন সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। দেখিয়ে দিচ্ছি তোমাকে, এইদিকে দেখো, ইলেকট্রন গ্রহণ করলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। কেউ ইলেকট্রন গ্রহণ করলে তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কি করে স্যার? ভালো করে কথাটা বুঝবে, কনসেপ্টটা বুঝবে। ধরো ক্লোরিন রয়েছে, ক্লোরিনের ক্ষেত্রে আমি দেখতে পাই যে ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 17টা টোটাল। ইলেকট্রন বিন্যাস করলে 2, 8 আর 7 এই হবে। তো ক্লোরিন কি চাইবে, ক্লোরিন যদি চায় একটা ইলেকট্রন নেয়, তাহলে ক্লোরিনকে দেখতে অনেকটা আর্গনের মতো লাগবে, 18টা ইলেকট্রন হয়ে যাবে। এই জন্য ক্লোরিন কি করবে, ক্লোরিন সবসময় একটা ইলেকট্রনকে নেওয়ার তালে থাকবে। ক্লোরিন যেই একটা ইলেকট্রনকে নেবে, তখনই এটা কি হয়ে যাবে, Cl মাইনাস আয়ন হয়ে যাবে। তার মানে এখন যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটার নাম বিজারণ বিক্রিয়া। এক্ষেত্রে ইলেকট্রন দেখো প্লাস হয়েছে, প্লাস হয়েছে ইলেকট্রন, ইলেকট্রন দেখো প্লাস হয়েছে, মানে ইলেকট্রন যুক্ত হয়েছে। যুক্ত হলে বা গ্রহণ হলে তাকে বিজারণ বিক্রিয়া বলে। আর কোন অ্যাটম যদি ইলেকট্রন এরকম ভাবে ত্যাগ করে দেয়, যদি ছেড়ে দেয়, তাহলে Na প্লাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে দেখো জারণ বিক্রিয়া। তাহলে দুটো কথা, ইলেকট্রন ছেড়ে যদি দেয় তাহলে তাকে বলে জারণ, ইলেকট্রন নিয়ে যদি নেয়, গ্রহণ যদি করে, ইলেকট্রন দেখো যদি ইলেকট্রন গ্রহণ যদি করে, গ্রহণ ইকুয়ালস টু বিজারণ, আর ইলেকট্রন ত্যাগ ইকুয়ালস টু জারণ। তাহলে ত্যাগ করলে সেটা কি তৈরি হবে, জারণ, আর গ্রহণ করলে কি হবে, সেটা হচ্ছে বিজারণ। তাহলে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া আমার মনে হয় বোঝা গেছে, সহজ জিনিস ভাই, এটা না বুঝতে পারলে কি বুঝবে তুমি। দেখবে রাসায়নিক বিক্রিয়াগুলো যখন আমি দেখাবো, তখন দেখতে পাবে কিছু অ্যাটম থাকবে বা কিছু পরমাণু থাকবে যারা এরকম সিঙ্গেল বসে থাকবে, এরকম সিঙ্গেল অবস্থায় থাকবে। যে সিঙ্গেল অবস্থাতে থাকবে তার জারণ স্তর, তাকে বলা হয় জারণ স্তর, কথাটা ইউজ করা হয়। বা তার পাওয়ারে, তার মাথায় কত আছে এইটা ভাবে বলে, যে এর মাথায় কত লেখা হবে, এর মাথায় লেখা হবে, বুঝতে হবে 0। কেউ যদি সিঙ্গেল থাকে, যেমন আমি সিঙ্গেল, আমার মতন যদি কেউ সিঙ্গেল বসে থাকে, তাহলে তার মাথায় কত লিখবো, 0 লিখবো। যদি কখনো দেখতে পাই জিঙ্ক, জিঙ্ক সিঙ্গেল বসে আছে, তাহলে এর মাথায় কত লিখবো, এর মাথায় লিখবো হচ্ছে 0 লিখবো। এটা হচ্ছে লেখবার নিয়ম। আর কারোর সাথে থাকলে কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে বলছি, মন দিয়ে শুনে নাও কথাটা। একটা এক্সাম্পল ইউজ করছি, সব ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা কি বলতে চাইছি ক্লিয়ার হয়ে যাবে। মনে করো কপার সালফেট রয়েছে, তার সাথে তোমার কি বিক্রিয়া ঘটেছে, জিঙ্কের বিক্রিয়া। কি তৈরি হবে, জিঙ্কটা সালফেটের সাথে মিলে তৈরি করবে ZnSO4, আর কপারকে কি করবে, তাড়িয়ে দেবে, কপারের থেকে কপারের বউকে নিয়ে নিল। দেখো জিঙ্ক কি করলো, জিঙ্ক আসলো, কপার আর সালফেটের মধ্যে বিয়ে হয়েছিল, ওরা বেশ ভালো সম্পর্ক গঠন করেছিল, কপারের বউ এতদিন সালফেট SO4 আয়ন ছিল। তো জিঙ্ক এসে কি করলো, পট করে কপারকে লাথি মেরে সরিয়ে দিল। এই যে কপারকে লাথি মেরে সরিয়ে দিয়েছে, এসে জিঙ্ক কি করেছে, সালফেটকে দখল করে নিয়েছে। জিঙ্ক কি করেছে, সালফেটকে দখল করে নিয়েছে। জিঙ্কের সাথে এখন কার বিয়ে হয়ে গেছে, সালফেটের বিয়ে হয়ে গেছে। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। কি করে স্যার, ব্যাখ্যাটা দিচ্ছি, ভালো করে শুনবে। CuSO4, এই যে CuSO4, এটাকে তুমি যদি ভাঙো, একটা হচ্ছে Cu2 প্লাস আয়ন, আর একটা হচ্ছে SO4 2 মাইনাস আয়ন, এই দুটো আয়ন পাওয়া যায়। CuSO4 মানে Cu2 প্লাস আয়ন আর SO4 2 মাইনাস আয়ন। এবার ব্যাপারগুলো ভালো করে বোঝো, আমি এখানটাতে বোঝাবো, খুব মনোযোগ সহকারে শুনবে। তার মানে সিউর মাথায় কত আছে, 2 প্লাস, সিউর মাথায় কত আছে, 2 প্লাস। SO4 এর মাথায় কত আছে, SO4 এর মাথায় আছে 2 মাইনাস। জিঙ্ক দেখো এখানে সিঙ্গেল রয়েছে, জিঙ্কের সাথে কেউ নেই, তাই জিঙ্কের মাথায় এখানে 0 রয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। SO4 এর মাথায় কত আছে, SO4 এর মাথায় 2 মাইনাস থাকে, এই জিঙ্কের মাথায় কত থাকবে, তাহলে অটোমেটিক্যালি 2 প্লাস থাকবে। মেন কথা, একজন যত হবে অন্যজন তত হবে, তার ঠিক অপোজিট হবে। এ যদি 2 মাইনাস হয়, এ 2 প্লাস হবে, যাতে করে এর ওভারঅল যে চার্জ সেটা 0 হয়ে যায়। এ 2 মাইনাস, তাই এ 2 প্লাস হয়েছে,
যাতে এদের যে ওভারঅল যে চার্জ সেই ওভারঅল চার্জটা যাতে জিরো হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম। আর কেউ যদি সিঙ্গেল দেখতে পাও, যেমন এখানে জিঙ্ক সিঙ্গেল ছিল, তো জিঙ্কের মাথায় আমরা কি করেছি, জিরো বসিয়েছি। কপার যেহেতু সিঙ্গেল আছে, এখানে কপারের মাথায় কত বসাবো, জিরো বসাবো। তাহলে আর একবার ব্যাপারটা বলে দিই, CuSO4 কে আমরা ভাঙলে Cu2 প্লাস SO4 2 পাই। SO4 এর মাথায় 2 বসাতে হবে, কপারের মাথায় 2 প্লাস বসাতে হবে। ঠিক আছে, SO4 এর মাথায় 2 হয়, তোমরা জেনে এসছো এতদিন পর্যন্ত যে SO4 2 আয়ন হয়। তো SO4 এর মাথায় 2 লিখবো, আর Cu এর মাথায় 2 প্লাস, Cu এর মাথায় 2 প্লাস, এটা যোজ্যতা। জিঙ্ক সিঙ্গেল অবস্থায় রয়েছে, তাই সিঙ্গেলের মাথায় জিরো লিখবো। এবার যখনই জিঙ্ক সালফেটকে বিয়ে করে নিল, তখন SO4 2 কে বিয়ে করেছে, তো SO4 এর মাথায় 2 থাকে বলে জিঙ্কের মাথায় 2 প্লাস হবে, যাতে করে এদের ওভারঅল যে চার্জ সেটা জিরো হয়, যে কোনো যৌগের ওভারঅল চার্জ জিরো হয়। তাই জন্য SO4 এর মাথায় যেহেতু 2 হয়েছে, জিঙ্কের মাথায় 2 প্লাস হবে, তাহলে এর 2 প্লাস আর এর 2 কাটাকাটি হয়ে গিয়ে ওভারঅল চার্জটা জিরো হয়ে যাবে। কপার সিঙ্গেল হয়ে গেছে, কপারের মাথায় জিরো হয়ে যাবে। কেউ যদি সিঙ্গেল হয়, আমার কাছে যদি কোনো বউ না থাকে, আমার কাছে যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে, তাহলে আমি সিঙ্গেল, আমার কাছে গার্লফ্রেন্ডের সংখ্যা 0, আমার কাছে বউয়ের সংখ্যা 0। কেউ যদি সিঙ্গেল থাকে, যেমন এখানে জিঙ্ক সিঙ্গেল, জিঙ্কের মাথায় 0, কপার সিঙ্গেল, কপারের মাথায় 0। এইটা হচ্ছে বিক্রিয়ার নিয়ম, এটা হচ্ছে বিক্রিয়ার নিয়ম। আমি তোমাদেরকে আর একটা এক্সাম্পল ইউজ করছি, CuO প্লাস H2। ঠিক আছে, CuO প্লাস H2 কি তৈরি হয় জানো? তৈরি হয় হচ্ছে কপার তৈরি হয়, আর তৈরি হয় হচ্ছে জল, H2O তৈরি হয়। CuO প্লাস H2 তৈরি হয় কপার, তৈরি হয় জল, H2O তৈরি হয়। ঠিক আছে, এবার দেখে নাও ভালো করে। Cu সবসময় জানো Cu2 প্লাস আয়ন গঠন করে, দেখো Cu সবসময় Cu2 প্লাস আয়ন গঠন করে, তো এর মাথায় 2 প্লাস লিখবো। অক্সিজেন অটোমেটিক্যালি 2 হবে, যাতে করে এর 2 আর এর 2 প্লাস পুরোপুরি জিরো হয়ে যায়। হাইড্রোজেন যখন সিঙ্গেল অবস্থায় থাকে, হাইড্রোজেন যখন এখানে সিঙ্গেল অবস্থায় থাকছে, হাইড্রোজেনের ওভারঅল চার্জ এখানে লিখতেও লাগে, না লিখলেও চলবে। এখানে কপারেরটা লিখছি, কপারেরটা জিরো লিখছি। এখানের ক্ষেত্রে অক্সিজেনেরটা লিখছি, অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনেরটার ক্ষেত্রে হবে যেটা, এটা হচ্ছে 2 হবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 1 পজিটিভ। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 পজিটিভ হয়, যেহেতু দুটো হাইড্রোজেন আছে। এখানে দেখো, এখানে দেখো, যেহেতু দুটো হাইড্রোজেন আছে, 1 পজিটিভ, তো দুটো হাইড্রোজেন থাকার জন্য এটা এটা কি হয়ে যাবে, এটা H2 হয়ে যাবে। ঠিক আছে, ধাতুগুলোর ক্ষেত্রে, ধাতুগুলো সিঙ্গেল থাকলে জেনারেলি জিরো দিয়ে লেখা হয়, তো আমার এটার ক্ষেত্রে লিখতে লাগবে না, নর্মাল যেটা ধাতু ছাড়া বাকি জিনিস না লিখলেও চলে, তো আমি এটা লিখিনি। তুমি চাইলে লিখতে পারো, অসুবিধা নেই। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, কপারের এখানে 2 প্লাস ছিল, থেকে এখানে কপারের জিরো হয়েছে। এর মানে দাঁড়ালো যে এই যে কপারটা এ কি করেছে, এ না দুটো ইলেকট্রন নিয়েছে, এ গ্রহণ করেছে দুটো ইলেকট্রন, এ গ্রহণ করেছে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। কি করে বুঝলাম দুটো ইলেকট্রন গ্রহণ করেছে? দেখো, দুটো পজিটিভ আর দুটো ইলেকট্রন মানে দুটো নেগেটিভ, তো দুটো প্লাস আর দুটো মাইনাস করলে এটা Cuর মাথায় জিরো হয়ে যাবে, Cuর মাথায় কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই কপার কি করেছে, দুটো ইলেকট্রনকে গ্রহণ করেছে, তাই জন্য কি হয়েছে, এর মাথায় জিরো হয়ে গেছে। জিঙ্কের দিকে তাকাও, শুধু ধাতুগুলোর দিকে দেখবো, SO4 ফেসোফোর আমার লাগবে না কোনো কামে, শুধু ধাতুগুলোর দিকে দেখবো। জিঙ্কের দিকে তাকাও, জিঙ্কের ক্ষেত্রে দেখো Zn এর মাথায় 2 প্লাস হয়েছে, 0 থেকে 2 প্লাস হয়েছে, তার মানে ও দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। তোমরা জানো যে কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার মাথায় পজিটিভ চার্জ বসে, যেমন একটু আগে Na একটা ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস তৈরি করেছিল, কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার মাথায় প্লাস চার্জ বসে। তো জিঙ্কের ক্ষেত্রে তুমি দেখো, জিঙ্ক আগে 0 ছিল, এখন Zn2 প্লাস হয়েছে, তার মানে জিঙ্ক কি করেছে, ইলেকট্রন ত্যাগ করেছে। কটা ইলেকট্রন ত্যাগ করেছে, 2 প্লাস হয়েছে, মানে দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। তাহলে যদি বলে এই বিক্রিয়াটার মধ্যে জারণ আর বিজারণ দুটোই হয়েছে কি, উত্তর হচ্ছে হ্যাঁ। কপার ইলেকট্রনকে গ্রহণ করছে, তাই কপারের কি হয়েছে, কপারের হয়েছে বিজারণ, গ্রহণ যে করবে তার জন্য এটা কি হয়েছে, এটা হচ্ছে বিজারণ। আর এখানটাতে দেখো জিঙ্ক কি করেছে, ইলেকট্রন ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন ছেড়েছে, তাই মাথায় 2 প্লাস, তার মানে এটা কি হয়েছে, এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে জারণ বিক্রিয়া।
তাহলে দেখো জিঙ্কের হয়েছে জারণ, কপারের হয়েছে বিজারণ। পরীক্ষার সময় অনেক সময় কোয়েশ্চেন করে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এরকম একটা বিক্রিয়ার উদাহরণ দাও। এটা উদাহরণ, জারণ বিজারণ একসঙ্গে ঘটার উদাহরণ, এক সঙ্গে ঘটার উদাহরণ। জারণ বিজারণ একসঙ্গে ঘটে, এর উদাহরণ দাও। এর উদাহরণ কোনটা? এর উদাহরণ এটা। তাহলে পরীক্ষার সময় কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা তোমাদেরকে আরেকবার শিখিয়ে দিচ্ছি। এইটার দিকে তাকাও, কপারের মাথায় 2+ ছিল, এখানে কপারের মাথায় 0 হয়ে গেছে। 2+ থেকে কপারের মাথায় 0 হয়ে গেছে। তাহলে কি হলো? দুটো প্লাস থেকে যদি 0 হয়ে যায় তার মানে নিশ্চয়ই দুটো ইলেকট্রন নিয়েছে। +2 ছিল, নিশ্চয়ই -2 হয়েছে। +2 ছিল, নিশ্চয়ই দুটো নেগেটিভ চার্জ নিয়েছে, তাই +2 আর -2, +2 আর -2 মিলে এটা 0 হয়েছে। তাহলে কপার কি করেছে? কপার দুটো ইলেকট্রন নিয়েছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। গ্রহণ করেছে মানে বিজারণ। গ্রহণ করলেই ইলেকট্রন বিজারণ হয়। কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিজারণ। স্যার এই হাইড্রোজেন কি করেছে দেখবো না? না, দেখবো না। আমি কেবলমাত্র ধাতুগুলোর দিকে তাকাবো। হাইড্রোজেন তো ধাতু না, হাইড্রোজেন অধাতু। হাইড্রোজেনের দিকে তাকাবো না। অক্সিজেনের দিকে দেখবো না? না, দেখবো না। অক্সিজেন অধাতু, যারা অধাতু তাদের দিকে সে প্লাস হলো কি এটা মাইনাস হলো এসব দেখার আমার দরকার নেই, বেকার, এসব লিখবো না। এগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন হবেও না, এগুলো আমরা দেখবো না। আমরা কেবলমাত্র দেখবো হচ্ছে যার মাথায় মানে যারা ধাতু তাদেরকে দেখবো, যারা ধাতু তাদেরকে দেখবো। তাহলে আরেকবার কথাটা বলে দিচ্ছি, 2+ হয়েছে, 2+ আগে ছিল, সেখান থেকে এ সিঙ্গেল হয়ে গেল। সিঙ্গেল হয়ে গেল মানে, সিঙ্গেল হয়ে গেল মানে কি? মাথায় 0 হয়ে গেল। তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে। দুটো পজিটিভের সাথে দুটো নেগেটিভ মিললেই তবেই গিয়ে সেটা 0 হয়। এটুকু অঙ্ক নিশ্চয়ই পারো। দুটো পজিটিভের সাথে দুটো নেগেটিভ মিললে তবেই গিয়ে সেটা 0 হয়। তার মানে দুটো পজিটিভ ছিল, সেখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে সেটা বিজারণ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার বুঝবো কি করে স্যার এর মাথায় 2+ আর এর মাথায় 2- থাকবে? আরে একজনের মাথারটা জানলে অন্যজনের মাথারটা জানা যায়। কপার সালফেটের ক্ষেত্রেই তো আমি জানি যে কপারের ক্ষেত্রে মাথায় সবসময় 2+ আয়ন থাকে, সবসময় 2+ আয়ন থাকে। এ যদি 2+ হয় তার পাশের জন্য সবসময় 2- হবে, সবসময়। এ যদি 2+ হয় এর পাশের জন্য 2- হবে। এ যদি 2- হয় এর পাশের জন্য 2+ হবে, যাতে করে ওভারঅল যে চার্জটা সেটা যাতে করে 0 আসে। এটা হচ্ছে নিয়ম। আশা করা যায় যে এটা জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে ঘটার উদাহরণ, আর এটা শুধু বিজারণ বিক্রিয়া একসঙ্গে ঘটার উদাহরণ। শুধু জারণ বিক্রিয়া তোমাকে দেবে না, বিজারণ বিক্রিয়াটা দেবে, কারণ ধাতুবিদ্যা চ্যাপ্টারে ধাতু নিষ্কাশন করবার জন্য বিজারণ বিক্রিয়া লাগে। জারণ তোমার দেবে না, আর লাগবেও না। যেটুকু বললাম এটুকু আর এটুকু শুধু বুঝবে, এর বেশি এক্সট্রা কিছু পাকামো করারও দরকার নেই, এর বেশি কিছু বোঝারও দরকার নেই। সিম্পল জিনিস, এর 2+ থেকে এ 0 হয়েছে, তার মানে দুখানা ইলেকট্রন নিয়েছে, তার মানে এটা বিজারণ। এর 0 ছিল, সেখান থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই 2+। কেউ যদি সিঙ্গেল থাকে, সবসময় জানবে কেউ যদি সিঙ্গেল থাকে তার মাথায় 0 হবে। ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল রিয়াকশন। মনে করো FeSO4 রয়েছে, তার সাথে রয়েছে তোমার হচ্ছে জিঙ্ক, বিক্রিয়া করলো, করে তৈরি করলো হচ্ছে ZnSO4। কি করবে? জিঙ্ক সবসময়, জিঙ্ক এসে কি করবে? ফেরাসকে লাথি মেরে তাড়িয়ে দেবে, সালফেটকে বউ হিসাবে নিয়ে ভেগে যাবে, আর ফেরাসকে লাইফে সিঙ্গেল করে দেবে, সোমনাথ স্যারের মতো। এই হয়ে গেল সিঙ্গেল। ঠিক আছে? ভালো করে দেখো। এবার এবার তুমি আমাকে একটা জিনিস বলো যে এফির মাথায় কত লিখবো? 2+ বা 3+ বা অন্য কিছু এরকম কি লিখতে পারি? 2+ না 3+ না মাইনাস না কি লিখবো আমি? 2+ আয়ন, Fe2+ আয়ন হয়, Fe2+। SO4 এর মাথায় কি হবে বলো? এটার মাথায় হবে 2-। এবার জিঙ্কের মাথায় কত হবে বলো দেখি? জিঙ্কের মাথায় কত হবে বলো? সিঙ্গেল, জিঙ্ক সিঙ্গেল, জিঙ্কের মাথায় 0। বলতো এই পাশে কার মাথায় 0 হবে? ডাউন সাইডটাতে কার মাথায় 0 হবে? এফির মাথায়। এফি সিঙ্গেল বসে আছে, এফির মাথায় 0 হবে। SO4 এর ক্ষেত্রে তোমাদের একটু আগে দেখেছি 2- হবে, তাই জিঙ্কের ক্ষেত্রে 2+ হবে। এবার দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, মন দিয়ে শোনো। Fe2+ ছিল, সেখান থেকে এফির মাথায় 0 হলো। বলো ইলেকট্রন গ্রহণ হয়েছে নাকি বর্জন হয়েছে? গ্রহণ নাকি বর্জন? গ্রহণ হয়েছে নাকি বর্জন হয়েছে? এফির দিকে তাকাও। Fe2+ ছিল, সেখান থেকে এফির মাথায় 0 হয়েছে। এফি গ্রহণ হয়েছে নাকি বর্জন? মাথায় 2+ ছিল, সেখান থেকে 0 হচ্ছে, তাহলে কি দুটো প্লাস থেকে শুধু 0 হচ্ছে? নিশ্চয়ই গ্রহণ হয়েছে, নিশ্চয়ই গ্রহণ হয়েছে। তাহলে বর্জন তো নয় ভাই, এখানে তো বর্জন হয়নি, বর্জনের কোনো গল্পই নেই। কটা ইলেকট্রন গ্রহণ করেছে? দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, দুটো ইলেকট্রনকে গ্রহণ করেছে, দুটো ইলেকট্রনকে গ্রহণ করেছে,
দুটো ইলেকট্রনকে গ্রহণ করেছে। 2+ ছিল, +2 ছিল, সেখান থেকে দুটো ইলেকট্রনকে সে নিয়ে নিল, নেওয়ার ফলে তো +2 আর -2 মিলে ওভারঅল চার্জটা 0 করে দিল। ওভারঅল চার্জটা 0 করে দিল। বলো এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ হয়েছে, তার মানে এটা বিজারণ বিক্রিয়া। দেখো জিঙ্কের মাথায় 0 ছিল, SO4 তো ধাতু না, জিঙ্ক ধাতু, ঠিক আছে, জিঙ্ক ধাতু। Zn 0 ছিল, সেখান থেকে 2+ হয়েছে। ইলেকট্রন ত্যাগ করেছে না গ্রহণ করেছে? ঠিক আছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। ত্যাগ করেছে মানে 0 থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করলে দুটো নেগেটিভকে ছেড়ে দিলেই তবে কি সে 2+ হবে। তার মানে এটা জারণ বিক্রিয়া, তার মানে এটা জারণ বিক্রিয়া, তার মানে এটা জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার মধ্যে আমি দেখতে পেলাম জারণও হচ্ছে, এটার মধ্যে দেখতে পেলাম বিজারণও হচ্ছে। ঠিক আছে, থার্মিট পদ্ধতি। এর পরের কন্টেন্ট থার্মিট পদ্ধতি, ধাতু নিষ্কাশন করবার একটা পদ্ধতি। ধাতু নিষ্কাশনের নীতিটা আমি লাস্টে পড়াচ্ছি। ধাতু নিষ্কাশন একটা পদ্ধতি, সেটা আমি আগে পড়িয়ে নিচ্ছি। দেখো ধাতু নিষ্কাশনের একটা পদ্ধতির নাম হচ্ছে থার্মিট পদ্ধতি। বিজ্ঞানী গোল্ডস্মিথ এটাকে আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে অনেকে এটাকে গোল্ডস্মিথ পদ্ধতিও বলে। গোল্ডস্মিথ পদ্ধতি বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বা থার্মিট পদ্ধতি যাই বলো না কেন একই জিনিস সবকটা। এর কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এটা যে আমি রেড হেমাটাইট নেব 3 ভাগ, আর 1 ভাগ নেব অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ নেব। এই মিশ্রণটাকে থার্মিট মিশ্রণ বলে। পরীক্ষাতে এই লাইনটাকে ধরে কোশ্চেন করবে, থার্মিট মিশ্রণ কাকে বলে এটা ধরে প্রশ্ন করবে। রেড হেমাটাইট 3 ভাগ আর অ্যালুমিনিয়াম চূর্ণ 1 ভাগ। ঠিক আছে, রেড হেমাটাইট 3 ভাগ, অ্যালুমিনিয়াম 1 ভাগ, এদের মিশ্রণটাকে থার্মিট মিশ্রণ বলে। পরীক্ষাতে কোশ্চেন করবে, এটার উত্তর করতে হবে। রেড হেমাটাইট 3 ভাগ, অ্যালুমিনিয়াম 1 ভাগ, এদেরকে বলা হয় হচ্ছে কি? এদেরকে বলা হয় তোমার হচ্ছে কি বলে এটাকে, এই মিশ্রণটাকে থার্মিট মিশ্রণ বলে। এবার এই মিশ্রণটাকে আমি কি করব? আমি হচ্ছে হিট দেবো 2000°C টেম্পারেচারে। এই দেখো, এই যে রেড হেমাটাইট নিয়েছি লোহা, আর এই যে অ্যালুমিনিয়াম নিয়েছি, ঠিক আছে, নিয়ে এই দুটোকে আমি কি করেছি? হিট দিচ্ছি। এই যে মিশ্রণটা, এই পুরো মিশ্রণটাকে আমি কি করছি? হিট দিচ্ছি। হিট, এই ডেল্টা যে চিহ্নটা, এই ত্রিভুজের মতো যে চিহ্নটা ডেল্টা চিহ্ন, এটা হিটের চিহ্ন বা তাপের চিহ্ন। কত °C টেম্পারেচারে দিচ্ছি? 2000°C টেম্পারেচারে হিট দিলাম। হিট দিলে কি হবে? অক্সিজেন অ্যালুমিনিয়ামের সাথে রিঅ্যাকশন করে Al2O3 গঠন করবে, আর এই যে লোহা Fe2টা, এটা 2Fe হয়ে আলাদা হয়ে যাবে। 2Fe হয়ে আলাদা হয়ে যাবে। 2Fe হয়ে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষাতে একটা শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে, এখানে বিজারক হিসেবে কে কাজ করে? অ্যালুমিনিয়াম বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম বিজারক হিসেবে কাজ করে। এটা পরীক্ষার কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন। তাহলে পরীক্ষার প্রশ্ন থার্মিট পদ্ধতির কি সেটা জিজ্ঞাসা করে, আর থার্মিট বিক্রিয়াটা কি সেটা জিজ্ঞাসা করে, মানে থার্মিট মিশ্রণটা কি জিজ্ঞাসা করে। থার্মিট মিশ্রণ লিখবে এইটা যে রেড হেমাটাইট আর অ্যালুমিনিয়ামের মিশ্রণ, 3 ভাগ রেড হেমাটাইট 1 ভাগ অ্যালুমিনিয়াম, এর মিশ্রণটাই হচ্ছে থার্মিট মিশ্রণ। একে 2000°C টেম্পারেচারে ফোটালে এফিটা আলাদা হয়ে যায়, আর অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে নেয়। এই যে এফিটাকে আমরা আলাদা করে দিলাম, আর এই অ্যালুমিনিয়াম আর এই লোহা, এই অ্যালুমিনিয়াম আর এই লোহা, এই অ্যালুমিনিয়াম আর এই লোহা, এরা বিক্রিয়া করে Al2O3 গঠন করবে। এটুকুই হচ্ছে কাজ, আর কিচ্ছু এখান থেকে তোমার লাগবে না। ঠিক আছে, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, এইটুকু জিনিস তোমার জানলে হয়ে যাবে এখান থেকে। এবার এই রিঅ্যাকশনটার মধ্যে একটা ছোট মিস্টেক আছে। সেই মিস্টেকটা হচ্ছে এখানটাতে না তোমার ইসে দেওয়া নেই, ব্যালেন্সটা ঠিকঠাক করে করা নেই। ব্যালেন্সটা তুমি ঠিক করে করবে। এটা Fe2O3, দুটো Fe ঠিক আছে, অক্সিজেন একটা ঠিক আছে। এটার হচ্ছে তোমার আগে একটা ইসে ইউজ হবে, 2 ইউজ হবে। হ্যাঁ 2 ইউজ হবে, ঠিকই বলেছি। এখানটা 2 ইউজ হয়, 2 ঠিক করে দেবো। দুটো অ্যালুমিনিয়াম, এখানকার দুটো অ্যালুমিনিয়াম মিলে গেল। এখানকার দুটো লোহা, এখানকার দুটো লোহা, ঠিক আছে। অক্সিজেন O3 ঠিক আছে, ব্যালেন্স ঠিক করে দিলাম। ব্যালেন্সটা ঠিক করা নেই, ব্যালেন্সটা ঠিক করে দিলাম, বাকি ঠিক আছে, বাকি আর কিছু নেই। তাহলে সিম্পল জিনিস, Fe2O3 আর অ্যালুমিনিয়ামের মিশ্রণ। দেখো 3 ভাগ রেড হেমাটাইট আর 1 ভাগ অ্যালুমিনিয়ামের মিশ্রণ, 1 ভাগ অ্যালুমিনিয়ামের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে। 2000°C টেম্পারেচারে ফোটালে এফিটা আলাদা হয়ে শুধু এফি তৈরি করবে, আর অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Al2O3 গঠন করবে। এখানে যেটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা বিজারক হিসেবে কাজ করে। পরীক্ষার শর্ট কোশ্চেন এটা ধরে হবে, বিজারক হিসেবে কে কাজ করে? বলবে অ্যালুমিনিয়াম কাজ করে। বলবে থার্মিট মিশ্রণ কাকে বলে? বলবে Fe2O3 3 ভাগ আর 1 ভাগ অ্যালুমিনিয়াম মিশ্রিত হয়ে যে মিশ্রণ তৈরি করে সেটা থার্মিট মিশ্রণ। একে 2000°C টেম্পারেচারে ফোটালে লোহা আলাদা হয়ে যায়, আর Al2O3 মানে তৈরি হয়। এই অ্যালুমিনিয়াম আর O3 মিলে Al2O3 তৈরি হয়। এটুকু বললেই তোমার কাজ শেষ।
আশা করি তুমি এটুকু বুঝতে পেরেছো, এটুকু তুমি লিখতে পারবে, বলতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যা লিখেছি জাস্ট এইটুকু পড়লেই হবে, এর বাইরে আরেক একটা পয়েন্ট করতে লাগবে না। এবার আমরা যেটা করব, কার্বন বিজারণ পদ্ধতি। লিখতে কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি, কার্বন বিজারণ পদ্ধতিটা আগে বলে দিই। কার্বন বিজারণ পদ্ধতিটা কি হবে সেটা তোমাকে বলে দিই। কার্বন বিজারণ পদ্ধতির ক্ষেত্রে কিছু কিছু ধাতুর অক্সাইড আছে যারা কার্বনের সঙ্গে বিক্রিয়া করে, ধাতুর অক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া করে ধাতুটা আলাদা হয়ে যায় আর কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটাই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। সিম্পল ভাবে বললাম, মেটালের অক্সাইড নিলাম, এমও লিখেছি, এমও মানে মেটালের অক্সাইড, ধাতুর অক্সাইড, ধাতব অক্সাইড, মেটালের অক্সাইড, ধাতুর অক্সাইড, এমও মানে মেটালের অক্সাইড। এটা কি করে, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে। অবশ্যই হিট তো দিতেই হবে। যখনই বিক্রিয়া হবে আমাদের মেটালটাকে নির্গত করা দরকার, আমাদের টার্গেট হচ্ছে মেটালটাকে বাইরে বার করা। আমাদের টার্গেট কি, আমরা ধাতুটাকে চাই, আমরা আকরিকের মধ্যে থেকে কেবল ধাতুটাকে বাইরে বার করতে চাই, আমাদের মেটালটাকে বাইরে বার করার টার্গেট। তো মেটাল আলাদা হয়ে যাবে আর কার্বন আর অক্সিজেন মিলে রিয়াকশন করে এখানে CO গঠন করবে, কার্বন মনোক্সাইড গঠন করবে। দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। এটাই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। দেখো লেখা আছে, জিঙ্ক, ফেরাস, কপার, পিবি মানে লেড বা সীসা, এর মতো ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতার থেকে কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বেশি। এরা কি করে, এই যে জিঙ্ক, ফেরাস, লোহা, কপার, লেড, এরা কি করে, সবসময় কার্বনের সঙ্গে যুক্ত হতে চায়, কার্বনের সাথে যুক্ত হতে চায় এরা। তাই কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করা হয়। এক্ষেত্রে কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড গ্যাস রূপে নির্গত হয়। যেমন জিঙ্কের যদি আমি অক্সাইড নিই, যদি আমি অক্সাইড নিই, এ কি করবে, অক্সিজেনের পরিবর্তে কার্বনের সাথে যুক্ত হতে চাইবে। হলো যুক্ত হওয়ার পর কি হবে, আমাদের এই জিঙ্কটাকে আলাদা করার প্রয়োজন আছে, তো জিঙ্কটা আলাদা হয়ে যাবে, তার সঙ্গে এই কার্বন আর এই অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড গ্যাস রূপে বেরোবে। এ দেখে নাও, জিঙ্ক অক্সাইডটা কার্বনের সঙ্গে যুক্ত হবে, জিঙ্কটা আলাদা হয়ে গেল, আর কার্বন আর এই অক্সিজেন মিলে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি করবে। ব্যাস, এটুকুই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে কি লিখবে, এই পুরো বাক্যটা লিখবে, আমি তোমাদেরকে পিডিএফ ও দিয়ে দেবো। জিঙ্ক, লোহা, কপার, পিবি, এই ধরনের ধাতুগুলো অক্সিজেনের সাথে বেশি যুক্ত হতে চায় না, এরা কি করে, কার্বনের সঙ্গে যুক্ত হবার এদের প্রবণতা বেশি। তাই কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইড বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। এই যে ধাতুর অক্সাইড বিজারিত হয়ে দেখো শুধু ধাতু তৈরি করলো, আর কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করে। এই যে কার্বন অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করলো। এটুকুই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। গ্যালভানাইজেশনটা পরীক্ষাতে দেবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দিয়ে তাকে আবহাওয়ার ক্ষয় থেকে রক্ষা করার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দিয়ে তাকে আবহাওয়ার ক্ষয় থেকে রক্ষা করার পদ্ধতিকে কি বলা হয়, গ্যালভানাইজেশন। আমি এটা কোনো ধাতু নিলাম, মনে করো আমি এখানে নিলাম কি, লোহা নিলাম। এই লোহা যেটাকে নিয়েছি, এই লোহার চারপাশে আমি কি করলাম, প্রলেপ দিলাম। কার? এর চারপাশে প্রলেপ দিলাম হচ্ছে জিঙ্কের। এর চারপাশে আমি কার প্রলেপ দিলাম, লোহার চারপাশে জিঙ্কের প্রলেপ দিলাম। তো লোহার চারপাশে তুমি জিঙ্কের প্রলেপ দিয়েছো, তাহলে লোহাকে তুমি মরচে পড়ার হাত থেকে তুমি রক্ষা করতে পারো। লোহার মধ্যে যে জং পড়ে বা মরচে পড়ে, তার ক্ষয় থেকে, মরচে পড়া মানেও একটা ক্ষয়, সেটা আবহাওয়ার প্রভাবজনিত ক্ষয়, সেটা তার হাত থেকে তুমি রক্ষা করতে পারো। তাহলে লোহার গায়ে তুমি যদি জিঙ্কের প্রলেপ দাও, এই জিঙ্কের যদি প্রলেপ দাও, এটাকে আমরা গ্যালভানাইজেশন বলবো। শুধু লোহা কেন, যে কোনো ধাতুর ওপর যদি জিঙ্কের যদি প্রলেপ দেওয়া হয়, তাহলে তাকে গ্যালভানাইজেশন বলা হয়। গ্যালভানাইজেশন কেন করা হয়, তার মেনলি 2-3টে কারণ আছে। নাম্বার 1, এইটা, এই যে আবহাওয়ার প্রভাবজনিত ক্ষয় থেকে রক্ষা করা, এটাই লিখবে। আবহাওয়ার, এটাই মেন কারণ, আবহাওয়ার প্রভাবজনিত ক্ষয় থেকে রক্ষা করা। পয়েন্ট নাম্বার 2 কি? পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ধাতুটাকে আরো মজবুত করে তোলা।
ধাতুটাকে আরো মজবুত করা। 3 নাম্বার কি? 3 নাম্বার বলতে পারো সৌন্দর্য বৃদ্ধি করা, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা বা আকর্ষণীয় করে তোলা, বা আকর্ষণীয় করে তোলা, আকর্ষণীয় করে তোলা, আকর্ষণীয় করে তোলা। এই হচ্ছে পয়েন্ট। এটাই কি কেন করা হয় তার কারণ, কেন করা হয় তার কারণ। তাহলে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে গ্যালভানাইজেশন কেন করা হয়, গ্যালভানাইজেশন করা হয় এই 3টে কারণে। আবহাওয়ার প্রভাবজনিত ক্ষয় থেকে রক্ষা করা। এর মানে কি? এর মানে হলো এই যে লোহাকে যদি তুমি নর্মালি রেখে দাও, এটা তো জং পড়ে যাবে, জং পড়ে গেলে এই লোহাটা তুমি আর ব্যবহার করতে পারবে না, আস্তে আস্তে ভেঙে পড়বে, লোহা খারাপ হয়ে যাবে। তাহলে আবহাওয়ার প্রভাবজনিত হাত থেকে তুমি রক্ষা করবার জন্য তুমি এর চারপাশে জিঙ্কের প্রলেপ দিলে, এর চারপাশে তুমি জিঙ্কের প্রলেপ দিলে, তাই জন্য তুমি গ্যালভানাইজেশন করলে। এই জন্যই লেখা আছে আবহাওয়ার প্রভাবজনিত ক্ষয় থেকে রক্ষা করা। 2 নম্বর হচ্ছে তুমি যখনই জিঙ্কের প্রলেপ দেবে, এই যে ধাতুটা এটা আরো মজবুত হয়ে যাবে, সেই জন্য লেখা আছে আরো মজবুত করা। আর সৌন্দর্য বৃদ্ধি করা, যখনই জিঙ্কের প্রলেপ লাগানো হয় সৌন্দর্য বৃদ্ধি হয়, আকর্ষণীয় লাগে, দেখতে খুব সুন্দরী লাগে তাকে, তাই জন্য কি করা হয় লোহার চারপাশে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সুন্দরী বানানোর জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ গ্যালভানাইজেশনের। এই হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে, তার 3টে কারণ আমি তোমাকে বলে দিলাম। এই হচ্ছে ওভারঅল জিনিস। আচ্ছা, লাস্ট তোমাদেরকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে লোহায় মরচে পড়া। মানে মরচে কিভাবে পড়ে, মরচে কিভাবে পড়ে। তো তোমার মরচে যখনই জিজ্ঞাসা করবে তোমাকে এই 4-5টা বিক্রিয়া লিখতে হবে, আর কিছু না। এবার যদি বলে স্যার এই বিক্রিয়া কি করব, কিভাবে মনে রাখবো, লিখে লিখে প্র্যাকটিস বাবু, এটা কিচ্ছু করবার নেই, এটা লিখে প্র্যাকটিস টোটালি। এই একটা জিনিস, এই গোটা চ্যাপ্টারের মধ্যে এমন একটা জিনিস যেটা তোমাকে লিখে পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে, একটা জিনিস তোমাকে পড়তে হবে, কিচ্ছু করবার নেই। ঠিক আছে। আচ্ছা, লোহায় মরচে পড়লে যেটা লোহার বস্তু যেটার ক্ষয় ঘটবে সেটা হচ্ছে তোমার লোহা হিসাবে, মানে লোহার বস্তুটা অ্যানোড হিসাবে আচরণ হয় মরচে পড়ার জন্য। মানে ধরো এখানটাতে তুমি কোনো একটা লোহার দণ্ড রেখেছো, তাহলে এই লোহার দণ্ডটার যেহেতু ক্ষয় ঘটবে, তার মানে লোহাটা অ্যানোডে রাখা আছে। লোহার বস্তুটাকে কোথায় রাখা আছে? অ্যানোডে রাখা আছে। লোহার বস্তুর সঙ্গে মিশ্রিত অশুদ্ধি, প্রধানত কার্বন, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তোমার ক্যাথোড হিসাবে কাজ করবে। লোহার মধ্যে যে অশুদ্ধিগুলো মিশে থাকবে, এর মধ্যে যে অশুদ্ধিগুলো মিশে থাকবে, সেটা কি ক্যাথোড হিসাবে কাজ করবে। আর লোহাটা কি, লোহাটা অ্যানোড হিসাবে কাজ করবে। বায়ুতে যে জল থাকে সেটা তড়িৎ বিশ্লেষ্যর মতো কাজ করে। তড়িৎ বিশ্লেষ্য কে কাজ করে? অক্সিজেন মিশ্রিত জল, এটা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করে। অনুঘটক বা প্রভাবক হিসাবে আর্দ্র বায়ু কাজ করে। কোনটা কি কাজ করে সেটা খালি জাস্ট দেখে দেখে লিখে নেবে, ব্যাস। এবার বিক্রিয়া কি হয় তোমার, এটা সহজ সরল বিক্রিয়া, তোমাকে জানতে হবে। জলটা H+ আর OH- আয়নে ভেঙে যায়। এই H+ আয়নটা স্বাভাবিকভাবেই ইলেকট্রন গ্রহণ করে শুধু H তৈরি করবে, তারপর H আর H যুক্ত H2 তৈরি করবে। একবার বলে দিচ্ছি বিক্রিয়াগুলো। স্বাভাবিক বিষয় যেভাবে কালকে করেছিলাম একই জিনিস, জলটা দুটো আয়নে ভেঙে যাবে, একটা H+ আর একটা হচ্ছে OH-। এবার এই H+টা কি করবে, ক্যাথোডে আসবে, এসে ইলেকট্রন গ্রহণ করবে, করে এটা তৈরি করবে H। এই একটা হাইড্রোজেন অন্য আর একটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে H2 তৈরি করবে, কারণ হাইড্রোজেন সিঙ্গেল থাকতে পারে না, হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাস, গতকালকের ক্লাসে ডিসকাশন হয়েছে। হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাস, তাই হাইড্রোজেন আর হাইড্রোজেন রিঅ্যাকশন করে H2 গঠন করবে। তো তাই করা হয়েছে, দেখো হাইড্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে H2 তৈরি করেছে, এটা ক্যাথোডে হবে, ক্যাথোড বিক্রিয়া। লোহা যেটা থাকবে, লোহার ক্ষয় ঘটবে, তাই লোহা থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে এসে Fe2+ গঠন করবে। লোহা থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে এসে Fe2+ গঠন করবে, ব্যাস। তাহলে আমাদের দুটো আয়ন থাকলো, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে H+, আর একটা হচ্ছে OH-। এবার এর পরের স্টেপটা দেখো কি করে লিখতে হবে। পরের স্টেপটা হচ্ছে এইটা, এই যে জলের যেটা হাইড্রক্সিল আয়ন থাকবে, এটা উৎপন্ন Fe2+ এর সঙ্গে যুক্ত হয়ে ফেরাস হাইড্রক্সাইড গঠন করবে। এই দেখো লোহা, আর যেটা আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, মানে কোনটা, এই যে লোহা, দিকে দেখাও, এই যে লোহা আর OH- আয়ন যেটা আমি ইউজ করিনি, দুটো মিলে FeOH2 গঠন করবে। এই দেখো এই যে OH- আয়নটা এখনো পর্যন্ত আমি ইউজ করিনি, এটা লোহার সঙ্গে বিক্রিয়া করবে, এই যে Fe আর OH- আয়ন বিক্রিয়া করে FeOH2 গঠন করবে। আর এই FeOH2টা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে, যেটা মরচের সংকেত 2
2Fe2O3.3H2O বা .XH2O যেটাই বলো না কেন সেটা গঠন করবে। সিম্পল জিনিস ভাই। ঠিক আছে, তাহলে একবার রিয়াকশন গুলো আর একবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে, দেখে নাও। প্রথমত জল থাকলো, জলটা তোমার কিসে ভেঙে গেল, H প্লাস এবং OH মাইনাস আয়নে। এবার এই যে H প্লাস আয়ন ছিল, এই H প্লাস আয়ন কি করবে, একটা ইলেকট্রন নেবে, নিয়ে এটা শুধু H গঠন করবে। হাইড্রোজেন সিঙ্গেল থাকতে পারে না, তাই হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করবে, করে এটা H2 গঠন করবে। এটা কিন্তু ক্যাথোডে হবে, এটা কিন্তু কিসে হবে, এটা কিন্তু ক্যাথোডে হবে, কারণ ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াটা ক্যাথোডের মধ্যে হয়। তারপরে থাকলো হচ্ছে অ্যানোড, তারপরে থাকলো হচ্ছে অ্যানোড। অ্যানোড বিক্রিয়াতে কি হবে, যেটা লোহা থাকবে, যেটা Fe থাকবে, সেটা দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে। দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এটা কি গঠন করবে, Fe2 প্লাস আয়ন গঠন করবে। হয়ে গেল। এবার তুমি কি করবে, Feর সাথে OH মাইনাস আয়নের বিক্রিয়া হবে। দেখো এখানে লেখা ছিল, ঠিক আছে, এ দেখো Fe2 প্লাস এর সঙ্গে OH মাইনাস আয়নের বিক্রিয়া হচ্ছে, তো ভালো কথা। এবার Fe2 প্লাস তার সঙ্গে বিক্রিয়া কাট ঘটবে OH মাইনাস এর আয়নের, দুখানা OH মাইনাস আয়নের বিক্রিয়া ঘটার পর এটা তৈরি করবে FeOH। দেখো OH কটা আছে, দুটো আছে, তো OH হোল 2 হবে। এই যে FeOH হোল 2 হলো, এটা আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। এই যে FeOH হোল 2 হলো, FeOH হোল 2 হলো, এটা আবার ফের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, করে Fe2O3.3H2O গঠন করবে। এটা 4 অণু লাগে, আর অক্সিজেন বোধহয় ব্যালেন্স করবার জন্য 3 3 6 3 লাগে, এটা 3 অণু লাগে। অক্সিজেন বোধহয় 3 অণু লাগে, অক্সিজেন ঠিকই আছে। এই যে 4FeOH হোল 2 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2Fe2O3.3H2O গঠন করবে। সিম্পল। এই যে 4FeOH হোল 2 4 অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এটা মোর্চে গঠন করবে। এটাই মেইন রিয়াকশন, বাকি সেপারেট কম্পাউন্ড আমি লিখলাম না। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, জলটা H প্লাস OH মাইনাসে ভেঙে যাবে। এই H প্লাসটা ইলেকট্রনের সাথে বিক্রিয়া মানে ইলেকট্রন নিয়ে শুধু H গঠন করবে, দুটো H মিলে H2 গঠন করবে। লোহা দুটো ইলেকট্রন ত্যাগ করবে, করে Fe2 প্লাস গঠন করবে। এই Fe2 প্লাসটা এইখানে থাকা OH মাইনাস আয়ন, এদের মধ্যে রিয়াকশন ঘটবে, এদের দুজনের মধ্যে রিয়াকশন ঘটবে, Fe2 প্লাস OH মাইনাসের সাথে বিক্রিয়া করে FeOH2 গঠন করবে। এবারে এই FeOH2টা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, FeOH2টা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মোর্চে গঠন করবে। যে দার্শনিকের উল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জিঙ্ক তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড তৈরি হয়, এটাই হচ্ছে দার্শনিকের উল। জিঙ্কের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যে জিঙ্ক অক্সাইড তৈরি হয় সেটা হচ্ছে দার্শনিকের উল। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে জিঙ্ককে উত্তপ্ত করলে সবুজাভ সাদা শিখায় জ্বলে ওঠে। তুমি যখনই জিঙ্ককে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করবে, তখন এটা সবুজাভ সাদা শিখায় জ্বলে উঠবে। ঠিক আছে, আচ্ছা। এবার এই যে জিঙ্ক অক্সাইড তৈরি হলো, এটা ঠান্ডা হবে এবং ঘনীভূত হবে, হয়ে যে সাদা উলের মতন জমা হয়, এটাকেই বলা হয় দার্শনিকের উল। ঠিক আছে, জিঙ্কের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হয়, তখন বাতাসের অক্সিজেনের এটাকে উপস্থিতিতে যদি জিঙ্ককে উত্তপ্ত করো, এটা সবুজাভ সাদা শিখায় জ্বলে ওঠে এবং জিঙ্ক অক্সাইড গঠন করে। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড গঠন করে। ঠিক আছে, তো দেখে নাও এটা কি তৈরি করছে, জিঙ্ক অক্সাইড তৈরি করছে। জিঙ্ককে বাতাসের অক্সিজেন উপস্থিতিতে উত্তপ্ত করলে এটা সবুজাভ সাদা শিখায় জ্বলে ওঠে এবং জিঙ্ক অক্সাইড গঠন করে। ঠিক আছে, এই জিঙ্ক অক্সাইডটা যদি ঠান্ডা করো এবং ঘনীভূত করো, তাহলে এটা সাদা ধোঁয়ার মতন তৈরি হয়। এই দেখো লেখা আছে, এই যে এটি সবুজাভ সাদা শিখায় জ্বলে ওঠে। এই উৎপন্ন জিঙ্ক অক্সাইড বাষ্পকে যদি ঠান্ডা করো মানে শীতল করো এবং ঘনীভূত করো, ঘনীভূত হয়, তাহলে এটা সাদা উলের মতন জমা হয়, তাই এটাকে দার্শনিকের উল বলা। তাই এটা দার্শনিকের উল বলে, এটা দার্শনিকের উল বলে, রটা পড়েনি। ঠিক আছে, দার্শনিকের উল বলে। আর একটা কোশ্চেন তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞাসা করে, যে জাহাজ যেটা থাকে, জাহাজের তলদেশে না মরচে পড়ে। কেন মরচে পড়ে? কারণ জলের মধ্যে, যে সমুদ্রের জল, তার মধ্যে ক্লোরিন থাকে। সেই ক্লোরিন কি করে, মরচে পড়াকে ত্বরান্বিত করে। ঠিক আছে, দেখে নাও এখানে। তো এখানটাতে আমরা আর একটা কোয়েশ্চেন তোমাদের সামনে রাখছি। এই যে 2-3টে আরো কোয়েশ্চেন আছে, দেখো এই যে দেখো 2-3টে কোয়েশ্চেন আগে বলে নি। সমুদ্রগামী জাহাজের নিমজ্জিত অংশে দ্রুত মরচে পড়ে কেন? দেখো লেখা আছে, জলে যে Cl- আয়ন থাকে, সেটা লোহার মরচে পড়াকে ত্বরান্বিত করে।
সমুদ্রে প্রচুর পরিমাণে Cl মাইনাস আয়ন থাকায় এটা লোহায় মরচে পড়াতে সাহায্য করে। ঠিক আছে, মানে যখন সমুদ্রের যে জল তার মধ্যে দেখবে Cl মাইনাস আয়ন থাকে, ক্লোরিন মাইনাস আয়ন থাকে, এটা মরচে পড়াকে ফাস্ট ঘটায়। তো তাই জন্য এটা কি করে, তোমার হচ্ছে লোহায় মরচে পড়াকে ত্বরান্বিত করে। এটা হচ্ছে একটা ব্যাপার, এটা একটা পরীক্ষার কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে তোমার এই কোশ্চেনটা দেয় যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে চাটনি বা টক খাওয়া উচিত না কেন। এগুলো বইতে পড়া কোশ্চেন, এগুলো মানে জাস্ট ব্যাখ্যা, মানে নিজে পড়বে, এগুলো কিছু বলার নেই। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার এগুলো জৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, তোমার কি হচ্ছে ধাতব লবণ উৎপন্ন করে বা ধাতব যৌগ উৎপন্ন করে, যা হচ্ছে মানব শরীরের জন্য ক্ষতিকারক। সিম্পল একটা জিনিস মনে রাখবে, অ্যালুমিনিয়ামের তুমি মনে করো বাটি নিয়েছো, এর মধ্যে মনে করো টক জাতীয় কিছু নিয়েছো, এটা কি করে, এই টকের মধ্যে তো অ্যাসিড থাকে না, টকের মধ্যে কি থাকে বাবু, টকের মধ্যে থাকে হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়ামের রিয়াকশন হয়, অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়ামের রিয়াকশন হয়, হয়ে এক ধরনের লবণ, এক ধরনের যৌগ উৎপন্ন হয়, লবণ বা এক ধরনের যৌগ উৎপন্ন হয়। যে লবণ বা যৌগটা মানুষের জন্য ক্ষতিকারক, যে লবণ বা যৌগটা মানুষের কি করে, মানুষের ক্ষতি করে, মানুষের লিভারে গেলে সেটা ক্ষতি করে। তাহলে কি বললাম, অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছো বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র নিয়েছো, এর মধ্যে কোনো টক জাতীয় জিনিস নিয়েছো, অ্যাসিড জাতীয় জিনিস নিয়েছো, সেই অ্যাসিডটা যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেটা কি তৈরি করে, এক ধরনের লবণ জাতীয় যৌগ তৈরি করে, একটা লবণ জাতীয় যৌগ তৈরি করে, সেটা মানুষের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্নতে আসি। ধরো তুমি কি করলে, ধরো তুমি একটা কি করলে যে ধাতু নিষ্কাশনের নীতি, ধাতু নিষ্কাশনের নিয়ম কি, যেটা এর এতক্ষণ ধরে আমি করেছি। ঠিক আছে, যে কোন আকরিক থেকে আমরা কি করি, সবসময় ধাতু মুক্ত করি, স্বাভাবিক বিষয়। যেমন Al2O3.2H2O, এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা কি, পুরো জিনিসটা হচ্ছে আকরিক, পুরো জিনিসটা হচ্ছে আকরিক। এই আকরিকের মধ্যে থেকে আমরা কেবলমাত্রই অ্যালুমিনিয়ামকে বার করে নেবো। কাকে বার করে নেবো, অ্যালুমিনিয়ামকে বার করে নেবো। আকরিকের মধ্যে থেকে আমরা কাকে বার করে নেবো, অ্যালুমিনিয়ামকে বার করে নেবো। এই যে অ্যালুমিনিয়ামকে বার করে নিলাম, এই পদ্ধতিটার নাম ধাতু নিষ্কাশন। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, ধাতু নিষ্কাশন। তোমার Fe2O3 রেড হেমাটাইট থেকে লোহাকে নিষ্কাশন, এটাও একটা ধাতু নিষ্কাশন। তো ধাতু নিষ্কাশন এইগুলোকে বলা হয়, যে কোনো একটা আকরিক থেকে ধাতুকে বার করা, এটাকে বলা ধাতু নিষ্কাশন। এটা তুমি পড়েছো, এর আগে আমি স্টার্টিং এই বলেছি। এবার দেখো কি বলছে, বলছে ধাতু নিষ্কাশনের সময় আকরিক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এবং আকরিকের মধ্যস্থ আয়ন ধাতুটি এম হলে, ঠিক আছে, মানে আকরিক কি করে, ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়, বিজারিত হয়। আকরিকটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এই জন্য এটা একটা বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ধাতু নিষ্কাশন একটা বিজারণ বিক্রিয়া। কি করে দেখো, একটা ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। মনে করো তোমার কাছে হচ্ছে এই যে ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, কার্বনের সঙ্গে যদি ধরো জিঙ্ক অক্সাইড ZnO এর যদি রিয়াকশন ঘটানো হয়, এর যদি রিয়াকশন ঘটানো হয় কি তৈরি হয়, আমি একটু আগে দেখলাম যে কার্বন আর অক্সিজেন CO গঠন করে আর জিঙ্কটা সেপারেট হয়ে যায়। এটা কার্বন বিজারণ পদ্ধতির একটা উদাহরণ, ভালো করে ব্যাপারটা বুঝবে। এটা একটা আকরিক, তার সঙ্গে দেখো কার্বনের বিজারণ ঘটানো হয়েছে, তার সঙ্গে কার্বনের বিক্রিয়া ঘটানো হয়েছে। তো কি দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি যে কার্বন আর অক্সিজেন, এই যে কার্বন আর অক্সিজেন এটা CO গঠন করেছে, আর এখানে থাকা যে ধাতু জিঙ্কটা, এই জিঙ্কটা সেপারেট হয়ে গেছে। এবার এই জিনিসটার মধ্যে কি করে দেখো বিজারণ হলো, দেখো একবার, দেখো ভালো করে চিন্তা করো। অক্সিজেনের মাথায় থাকবে 2-, জিঙ্কের মাথায় থাকবে হচ্ছে 2+। কার্বন অধাতু, কার্বন নিয়ে আমার কোনো কাজ নেই, জিঙ্ক এখানে 0 হয়ে যাবে, কারণ জিঙ্ক এখানে সিঙ্গেল আছে, তাই জিঙ্ক 0। এবার দেখো এটার মাথায় 2+ ছিল আর এটার মাথায় 0 হয়ে গেছে, তার মানে জিঙ্ক কি করেছে, জিঙ্ক এখানে দুটো ইলেকট্রনকে কি করেছে, দুটো ইলেকট্রনকে কি করেছে, গ্রহণ করেছে, দুটো ইলেকট্রনকে গ্রহণ করেছে, যার জন্য এটা কি বিক্রিয়া, যার জন্য এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, যার জন্য এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা, যে জিঙ্কের সঙ্গে অক্সিজেন যদি থাকে, অর্থাৎ জিঙ্ক অক্সাইড যদি থাকে, তার সাথে যদি কার্বনের বিক্রিয়া ঘটাও, জিঙ্কের মাথায় 2+, অক্সিজেনের মাথায় 2- থাকবে নর্মাল অবস্থাতে। এবার বিক্রিয়া হবার পর জিঙ্কটা
সিঙ্গেল হয়ে যাবে, যেই সিঙ্গেল হয়ে যাবে ওর মাথায় জিরো লেখা হবে। এবার দেখো এই 2+ থেকে ও জিরো হয়েছে, 2+ থেকে ও জিরো হয়েছে, এটা তখনই পসিবল যদিও দুটো ইলেকট্রনকে নেয়, দুটো নেগেটিভ চার্জকে যদি ও নেয় তবেই গিয়ে ও 2+ থেকে দুটো ইলেকট্রন নিলে তবেই গিয়ে জিরো হবে। তাই জন্য এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া, সেটাই বলা হচ্ছে। আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করব, এটা মানে আকরিক থেকে ধাতুটাকে বার করে নেবো, এটা হচ্ছে ধাতু নিষ্কাশন পদ্ধতি। এবার ধাতু নিষ্কাশন করার সময় সবসময় দেখা যায় যেটা আকরিক থাকে সেই আকরিকটার থেকে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা ধাতু নিষ্কাশন করি। দেখো এটা বিজারণ বিক্রিয়া হয়েছে, এটা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখো এই যে জিঙ্ক ধাতুটাকে দেখো আমরা নিষ্কাশন করেছি বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। এই যে আকরিক থেকে দেখো জিঙ্কটাকে আমরা বাইরে বার করে নিয়েছি, কোন বিক্রিয়ার মাধ্যমে? বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আকরিক থেকে জিঙ্কটাকে বাইরে বার করে নিয়েছি। সেটাই দেখো বলা আছে যে তোমার কাছে এইখানটা দেখো লেখা আছে যে ধাতু নিষ্কাশনের সময় আকরিক কি করে, আকরিকের মধ্যে যে ধাতব আয়নটা থাকে সেটা ইলেকট্রনকে গ্রহণ করে, এটা বহনটাকে লিখতে হবে গ্রহণ করে ধাতুতে বিজারিত হয়, মানে ধাতু তৈরি করে আর কি। ব্যাস এটাই তো ইলেকট্রন, এই যে এটা কি করলো, দুখানা ইলেকট্রনকে গ্রহণ করলো বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, এটা কি করলো সেপারেটলি ধাতুতে পরিণত হলো, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো এটাই হচ্ছে ধাতু নিষ্কাশনের মূলনীতি। আচ্ছা, লাস্ট একটা জিনিস রয়ে গেছে, সেটা একটুখানি দেখে নেবে। কপারকে যদি তুমি বাতাসের মধ্যে রেখে দাও তখন কপারের ওপর একটা সবুজ ছোপ পড়ে যায়, এটাকে প্যাটিনা বলে। দীর্ঘদিন খোলা হাওয়ায় থাকলে কপারের বস্তুর ওপর একটা সবুজ ধরনের ছোপ পড়ে, এর কারণ কপারের সঙ্গে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদির বিক্রিয়া একটা সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের আস্তরণ পড়ে, এটাকে আমরা প্যাটিনা বলি। তাহলে আমরা কি করি, যখনই কপারকে আমরা বাতাসে রেখে দিই, বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে মানে জল আছে, হ্যাঁ স্যার আছে। বাতাসের মধ্যে অক্সিজেন আছে, হ্যাঁ স্যার আছে। বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, হ্যাঁ স্যার আছে। এগুলো সবই আছে বাতাসের মধ্যে। কপারকে তুমি বাতাসে রেখে দিয়েছো, বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে, হ্যাঁ আছে। বাতাসের মধ্যে অক্সিজেন আছে, তুমি যে বায়ুর মধ্যে রয়েছে, তুমি যেখানে বসে আছো তার নিশ্চয়ই তো সেখানে অক্সিজেন আছে, তাই জন্য তুমি বেঁচে আছো, তো অক্সিজেন আছে। কার্বন ডাই অক্সাইডও আছে বাতাসে, বাতাসে একটা জলীয় বাষ্প আছে। এগুলো সব কপারের সঙ্গে রিয়াকশন করে এটা তৈরি করে CuO3 CuOH2, যেটা সবুজ কালারের দেখতে লাগে। CuCO3 কপার কার্বনেট আর CuOH2, ঠিক আছে। এই CuCO3 আর CuOH2 এই পুরো সিস্টেমটাকে আমরা এক কথায় বলি বেসিক কপার কার্বনেট, যার অপর নাম প্যাটিনা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, প্যাটিনা হচ্ছে এইটাই। আর কিছু আমার লাগবে না এখান থেকে, যতটুকু পড়ালাম এর বাইরে আর কিছু করতে লাগবে না, যা পড়িয়েছি এনাফ, ঠিক আছে। একবার দেখে নাও, একবার বলো পুরো জিনিস বুঝতে পারা গেছে কিনা। এখানে আমাদের চ্যাপ্টার ডান পুরোপুরি, ঠিক আছে। টপিক এখানটাতে শেষ হলো, ঠিক আছে। ধাতুবিদ্যা চ্যাপ্টারটা এখানটাতে আমরা টোটালি শেষ করে দিলাম, ঠিক আছে। পুরো ডিটেলসে গেছি, কোনো কিছু বাদ দিইনি কিন্তু, ঠিক আছে। একটা ক্লাসে শেষ করছি বাট পুরোটা শেষ করছি, ঠিক আছে। আচ্ছা, টাটা সবাইকে, ভালো থেকো, গুড বাই সবাইকে। চলো একটা ক্লাসে পুরো টপিক শেষ করছি।